একদম আমাকে টাচ করবে না। তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। তোমার মতো মানুষকে বিয়ে করে অনেক ভুল করেছি। মানুষ এমন হবে আমি কোনোদিন ভাবতেই পারছি না। আমি রিমির কথা শুনে অনেক অবাক হলাম। রিমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করতে পারলো? আমার জানার মতে আমি তো কারোর সাথে অন্যায় করিনি। তাহলে রিমি এসব বলছে কেন? রিমি, কি হয়েছে তোমার? আমার সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? কি দোষ করেছি আমি? তুমি জানো না তাই না? তা জানবে কি করে? তোমার আর শুনতে হবে না। তুমি যা করছো তা ভালোই করছো। তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি। আমার অন্যায়টা কি বলবে তো? কি করেছি আমি? বিনা অপরাধে তুমি আমাকে কিছু বলতে পারো না? তুই এসব কার জন্য খাচ্ছিস? যে তোকে কষ্ট দিয়ে অন্যের সাথে সুখে রয়েছে তার জন্য খাচ্ছিস? রিমি, এখান থেকে তুই যা। আমাকে একা থাকতে দে। মেয়েদের আমার সহ্য হচ্ছে না। তা কেন সহ্য হবে? তোকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। কত স্বপ্ন বুনেছিলাম জানিস তোকে নিয়ে। প্রতিদিন এই ছাদে তোর বুকে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করব। ঘুমানোর সময় তোর বুকটাকে আমার সবচেয়ে সুখের জায়গা করে নেব। কিন্তু তুই, কোন এক লোভী মেয়ের জন্য তুই আমার সেই এতদিনের ভালোবাসা বুঝলি না। রিমি, তুই যাবি এখান থেকে নাকি একটা থাপ্পড় দেব? তোদের মেয়েদের কথায় আমি আর কখনো কোনো মেয়েকে বিশ্বাস করব না। হ্যাঁ, চলে যাব আমি। সবাইকে ছেড়ে চলে যাব আমি। যে নিজের না পাওয়া ভালোবাসার জন্য পাগলের মতো ছটফট করছে, তা তোর চোখে কোনো দিন বাঁধবে না। যেদিন এ বাড়ি ছেড়ে চলে যাব সেদিন বুঝবি কতটা ভালোবেসেছিলাম তোকে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। স্যার কেন ডেকেছেন আমায়? হ্যাঁ, বলছি এখানে বসো। থ্যাংক ইউ স্যার। শুনলাম তোমার টাকার দরকার। কথাটা কি সত্যি? আসলে স্যার, সত্যি কিনা সেটা বলো। হ্যাঁ স্যার, টাকা দরকার। কত টাকা দরকার? প্রায় 3 লাখ টাকার মতো। টাকাগুলো আমি তোমাকে দেবো। আপনি কেন আমাকে এতগুলো টাকা দিবেন? তাছাড়া আমি এত টাকা আপনার কাছ থেকে নিতে পারবো না। টাকা তো তোমার খুব ইম্পর্ট্যান্ট, আর টাকাগুলো তোমাকে এমনি এমনি দেবো না। ইম্পর্টেন্ট, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিতে পারবো না। টাকাগুলো আমি তোমাকে এমনি এমনি দেবো না। তাহলে কেন দিবেন টাকাগুলো? আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি এমন কাজ যার জন্য আপনি আমাকে এতগুলো টাকা দিবেন? সেটা কিছুক্ষণ পর বলবো। এখন বলো, টাকাগুলো কি তুমি নেবে কি না? স্যার, টাকা আমার দরকার, কিন্তু সেটা আমি এমনি এমনি নিতে পারবো না। কি কাজ আর সেটা কতটা ইম্পর্ট্যান্ট আগে আমাকে জানাতে হবে, না হয় টাকা আমি নিতে পারবো না। তাহলে তোমার মাকে বাঁচাবে কিভাবে যদি টাকা জোগাড় না হয়? আপনি কিভাবে জানেন আমার মায়ের ব্যাপারে? সেটা তোমার দেখার বিষয় না। এখন ভেবে দেখো তুমি কি করবে। কি কাজ করতে হবে বলুন? একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করতে হবে। কিসের এগ্রিমেন্ট? বিয়ের। মানে? মানে হলো একটা বিয়ের এগ্রিমেন্ট পেপারে সাইন করবে তুমি। তাহলে আমি তোমাকে টাকাগুলো দেবো। আর হ্যাঁ, এগ্রিমেন্ট হবে 1 বছরের জন্য। 1 বছর পর তুমি তোমার পথ দেখবে, আর আমি আমার পথ। এই কথাগুলো শুনে মেঘ বলে উঠলো, সরি স্যার, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। ভেবে দেখো, সময় মাত্র 24 ঘন্টা। এরপর মেঘ কোনো কিছু না বলে নিজের ডেস্কে চলে গেল, আর গিয়ে বসে বসে ভাবতে থাকে। ডাক্তার বলেছে যেভাবেই হোক টাকাগুলো জোগাড় করতে, নয়তো তাদের আর কিছুই করার থাকবে না। যেই ভাবেই হোক মাকে বাঁচাতেই হবে। প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও মায়ের ট্রিটমেন্ট আমাকে করতেই হবে। কিন্তু স্যার, আমার মায়ের খোঁজ পেলেন কিভাবে? আর এগ্রিমেন্ট পেপারই বা কেন? বিয়ে যদি করতে না চায় তাহলে বিয়ের নাটক কেন? আসল রহস্য কি আমাকে জানতেই হবে। এসব কথা ভাবতেছে মেঘ। হঠাৎ করে তার সহকর্মী তানহা এসে মেঘকে বলল, কি রে মেঘ, কি ভাবছিস? চুপ করে আছে, সে কোনো কথাই বলছে না। মেঘ, কি ভাবছিস? বলবি তো নাকি? তানহা, তুই কি বলবি বল। বলবি তো তুই? মানে কি বলবো আমি? তোকে স্যারের সাথে কথা বলতে দেখলাম, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। তানহা, তুই তো জানিস এই দুনিয়ায় মা ছাড়া আর কেউ নেই আমার। আজ যদি সেই মাকে বাঁচাতে না পারি তাহলে বিবেকের কাছে অপরাধী হয়ে যাব। যেই মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের সুখ না দেখে আমার সুখের জন্য ভেবেছে, আজ সেই মায়ের মৃত্যুর কিভাবে নিজের চোখে দেখব বলতে পারিস? মন খারাপ করিস না, কিছু একটা উপায় নিশ্চয়ই পাওয়া যাবে। মেঘ সারা রাত একটু ঘুমাতে পারেনি। কিভাবে ঘুমাবে? মা যে মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে মেয়ে হয়ে কিভাবে ভালো থাকবে? কোনোভাবে রাতটা পার করে মেঘ সকালবেলায় নাস্তা করে অফিসে চলে গেল। এসে আমার সাথে দেখা করতে আসলো। স্যার, আসবো? আরে তুমি, কি ব্যাপার? আজ নিজে থেকে আসলে? এনি প্রবলেম? স্যার, সমস্যা তো একটাই। তার মানে তুমি আমার প্রস্তাব মেনে নিতে রাজি, তাই তো?
আর কোনো অপশন কি নেই? না, আর কোনো অপশন নেই। মা তোমার, লাইফও তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আচ্ছা স্যার, আমি রাজি। গুড। আমি জানতাম তুমি এই প্রস্তাব ফেলতে পারবে না। স্যার, টাকাগুলো আজই দরকার। হ্যাঁ, টাকা আজই দেবো, আর বিয়েটাও আজই হবে। কিন্তু কোনো কিন্তু নেই। এসো আমার সাথে, কোনো প্রশ্ন করো না। যেখানে যাবো তুমিও সাথে যাবে। আর হ্যাঁ, ভয় পেও না কিন্তু। তোমার মায়ের ট্রিটমেন্টের টাকা আমি দিচ্ছি, এটাই ফাইনাল। থ্যাংক ইউ স্যার। এসব না বললেও চলবে, আগে আসো। আমি মেঘকে নিয়ে গাড়িতে বসালাম, তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। এরপর মেঘ আমাকে বলতে শুরু করলো, আমরা কোথায় যাচ্ছি? গেলেই বুঝতে পারবে। এত প্রশ্ন কেন করো তুমি? না স্যার, এমনিতেই জিজ্ঞেস করছিলাম। এরপর মেঘকে নিয়ে একটা বাড়ির ভিতরে ঢুকলাম। মেঘ অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? এত সুন্দর বাড়ি কেড়ে হয়? এসবই ভাবতে ভাবতে আমার সাথে ভেতরে ঢুকলো। ভয়ে মেঘের গলা শুকিয়ে গেছে, কিন্তু মেঘ একটা কথা মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ করে আমি তখন বললাম, মামনি দেখো কাকে নিয়ে এসেছি। কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসে থেকে একজন মহিলা এগিয়ে আসলো। হ্যাঁ, উনি আমার মা। একটা অ্যাক্সিডেন্ট পর থেকে উনি প্যারালাইজড হয়ে আছে, সেই থেকে হাঁটাচলা করতে পারে না। তিনি এসে আমাকে বলল, এই তো আমি। কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস কেন? কাকে নিয়ে এসেছি দেখো। বাহ, খুব সুন্দর তো। এই কি সেই মেয়ে যাকে তুই... মামনি শোনো, আজকে ওর সাথে আমার বিয়ে। তুমি সব কিছু আয়োজন করো, আমি একটু আসছি, ওকে নিয়ে শপিং করতে যাব। এতদিনে একটা কাজের মতো কাজ করতে যাচ্ছিস। ঠিক আছে, আমি তোর উকিল আঙ্কেলকে ফোন করে আসতে বলি। সব কাগজপত্র রেডি করে রাখি, তোরা শপিং করে আয়। আচ্ছা ঠিক আছে মামনি। এদিকে একটু আসবে মা? আমার মায়ের মুখে মা ডাক শুনে মেঘের বুকে কেমন মোচড় দিয়ে উঠল। মেঘ মার কাছে গিয়ে পায়ের কাছে বসে হাতে হাত রাখলো। আর আমার মা বলল, আজ থেকে আমার এই বাদর ছেলের দায়িত্ব কিন্তু তোমার। ওকে দেখে রাখবে কেমন? আমার ছেলের পছন্দ যে এত সুন্দর তা আগে জানা ছিল না। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কি বললো এটা উনি? মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মেঘ ঘাড় ঘুরে আমার দিকে তাকালো। আমি ওর এমন ভাব করে তাকানো দেখে বললাম, এই ভেবে তাকিও না, তাড়াতাড়ি এসো, শপিং করতে হবে। মেঘ রীতিমতো ভয় পেয়ে গেল আমার এরকম কথায়। কি আজব লোক রে বাবা! নিজের স্বার্থ রক্ষার জন্য আমাকে বিয়ে করতে চাইছে, নাকি ওনার এই বিয়ের পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? জানি না কি চান উনি। ওনার মতিগতি বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি মনে হয়। যাই হোক, এত ভেবে লাভ নেই। এখন মাকে বাঁচানোর এই একটাই উপায়, যেভাবেই হোক মাকে আমার চাই চাই। দুজনে টুকটাক কিছু শপিং করে বাসায় আসলাম। বাসায় এসে আমি মেঘকে একটা শাড়ি পরে নিয়ে রেডি হতে বললাম, একটু পর কাজে আসবে। তারপর থেকে মেঘের আগামী 1 বছর চুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। একটা সম্পর্ক কি চুক্তি দিয়ে শুরু হয়? মেঘ এসব কথা ভাবছিল। তখন আমি বললাম, এই যে হ্যালো, তাড়াতাড়ি রেডি হও, কাজে চলে আসবে। স্যার, আমার মা... তোমার মায়ের অপারেশন আজকে হবে, তুমি সেখানে যাবে, কিন্তু আগে আমাদের বিয়েটা হোক, তারপর। অপারেশনের টাকা? ওটা অলরেডি জমা হয়ে গেছে, আর ডক্টরের সাথে আমার কথা হয়েছে। ও। তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। হুম। ও হ্যাঁ, একটা কাজ বাকি। এই কথা বলে আমি আলমারি থেকে একটা কাগজ বের করে মেঘের হাতে দিলাম। মেঘ কাগজটা হাতে নিয়ে বলে উঠলো, এটা কি স্যার? এটা এগ্রিমেন্ট পেপার। মেঘ হাতে নিয়ে পড়তে শুরু করলো। আমি মেঘকে থামিয়ে দিয়ে বললাম, এখন এটা পড়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইন করো। এক্ষুনি সাইন করতে হবে? হ্যাঁ, এক্ষুনি সাইন করতে হবে। মেঘ ভয়ে ভয়ে হাতে কলম তুলে নিল আর ভাবতে শুরু করলো, হে আল্লাহ, বাঁচার কি কোনো উপায় নেই? শেষ পর্যন্ত একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে বেঁচে থাকার লড়াই করতে হবে। কিন্তু যদি তামিম এটা জানে, তাহলে কি তাকে কিভাবে জবাব দিব? অবশ্য ওর আর এখন আমার লাইফ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে এইভাবে... পুরোটা বলার আগে আমি বললাম, এত ভেবে লাভ নেই, যা হবে অবশ্যই ভালো হবে। তোমার মাকে তো ফিরে পাবে, তাই না? মেঘ ভাবতে শুরু করলো, একটা স্বাক্ষরের মাধ্যমে আমি আমার সব কিছু হারাতে যাচ্ছি। তবে যাই হোক, এর কারণে তো আমার মাকে ফিরে পাবো, এটাই আমার কাছে অনেক। অবশেষে মাকে বাঁচাতে গিয়ে আজ নিজের জীবনকে চুক্তির ভেতরে নিয়ে নিলাম। হুট করে মেঘ এগ্রিমেন্ট পেপারে সাইন করে কাগজটা আমার হাতে দিল। আমি সেটার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। আমি এগ্রিমেন্ট পেপারটা আলমারিতে রেখে মেঘকে আসতে বলে নিচে চলে গেলাম। মেঘ খুব জোরে কান্না করতে লাগলো। আজ সব শেষ হয়ে গেল তার। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ে শেষ করে কাজেও চলে গেল। মেঘ আমাকে বলতে শুরু করলো, স্যার, এবার তো আমি মায়ের কাছে যেতে পারি? চলো। এই পোশাকে? হ্যাঁ, এটাই পড়ে যাবে। তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে না? ওনার তো দেখা দরকার, ওনার মেয়েকে বউ সাজে কেমন লাগে, তাও আবার চুক্তির বউ। কি রে, কি এমন বলেছিস ওকে?
মামুনি মেঘর মায়ের সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তুই ওকে নিয়ে যা। আর হ্যাঁ, পৌঁছে আমাকে একটা কল করে দিস, আমি চিন্তায় থাকবো। আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস, কেমন? মামুনি তুমি চিন্তা করো না, আমরা দ্রুত ফিরে আসবো। মিলি, এই মিলি, কোথায় তুই? জি ভাইজান বলেন। মামুনির খেয়াল রাখিস, আমি একটু বাইরে যাব। জি ভাইজান ডাকবো, আপনি কোনো টেনশন করেন না। গুড। মেঘ চলো, আমাদের বের হতে হবে। আসছি মা। তাড়াতাড়ি আসিস মা। আচ্ছা ঠিক আছে মা। এরপর দুজনে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে মেঘ ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, আমার মা কোথায়? এখন আমার মায়ের কি অবস্থা, কেমন আছে? যদিও অপারেশন সাকসেসফুল, কিন্তু ওনার অবস্থা খুব একটা ভালো না। মনে হয় না ওনাকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। মানে কি ডাক্তার? দেখো আকাশ, জীবন মরণ সবই আল্লাহর হাতে। উনি চাইলে মানুষকে বাঁচাতে পারেন, আবার মারতেও পারেন। আপনার মা আর বেশি দিন বাঁচবে না। আপনি পাগল হয়ে গেছেন ডাক্তার, এটা কখনোই হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, আমি আমার মায়ের কাছে যাব। এই কথাটা বলে মেঘ এক দৌড়ে মায়ের কেবিনে গিয়ে মায়ের পাশে বসে কান্না শুরু করলো। এইদিকে আমি ডাক্তারের সাথে কথা বলতেছি। ডাক্তার, ওনাকে কবে রিলিজ করবেন? 2 দিন পর ওনাকে রিলিজ করে দিব। আর একটা কথা, জি ডাক্তার বলুন। প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন। ওনার হাতে বড় জোর 4 থেকে 5 মাস সময় আছে, ওনাকে একটু দেখে রাখবেন। ওকে ডক্টর, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ আকাশ। আচ্ছা তাহলে আমি এখন আসছি। ওকে, আসুন। আমি কেবিনে এসে দেখি মেঘ পাগলের মতো কান্না করতেছে। আমি কিভাবে মেঘকে সামলাবো কোনো উপায় খুঁজে না পেয়ে মেঘের গায়ে হাত রেখে বললাম, প্লিজ মেঘ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে মাকে কে সামলাবে? মা তো এখনও জানেন না যে তার হাতে মাত্র কয়েকটা মাস। মেঘ পিছনে ঘুরে আমাকে দেখে জোরে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মায়ের কিছু হলে আমি বাঁচব না স্যার। মা ছাড়া আমার যে আর কেউ নেই, আমি যে বড্ড একা হয়ে যাব। কেন, আমরা আছি তো তোমার সাথে। আমি আছি, মামুনি আছে। তুমি কেন ভেঙে পড়ছো মেঘ? নিজেকে সামলাতে চেষ্টা করো। আমার কথায় মেঘ আমাকে ছেড়ে দিয়ে সরে যায় আর বলতে থাকে, আই এম সরি স্যার। ঠিক সেই সময় মেঘের মা বলে উঠল, মেঘ, মা তুমি ঠিক আছো তো? মেঘের মা উঠতে গেলে আমি ওনাকে ধরে পিঠের সাথে বালিশ দিয়ে ওনাকে বসিয়ে দিই। এরপর মেঘের মা মেঘের দিকে তাকিয়ে বলল, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে এই পোশাকে। মা আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আকাশ আমাকে সব কিছু বলেছে। তুমি জানো? হ্যাঁ, অপারেশনে যাওয়ার আগে আকাশ আমাকে সব কিছু বলেছে। আমি নিজে ওকে অনুমতি দিয়েছি তোকে বিয়ে করার জন্য। মেঘের মনে ভয় ঢুকে গেল। কি বলে, মাকে বিয়ের জন্য রাজি করলো? তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করা বিয়ে। মা কি এটা জানে? মা এটা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ আমার দিকে একবার তাকিয়ে তারপরে মাকে জড়িয়ে ধরলো। আর তখন তার মা বলতে লাগলো, তুই খুব সুখী হবি মা। আমি তোর জন্য রোজ আল্লাহর কাছে কান্নাকাটি করে এমন একজনকে চেয়েছি যে তোকে অনেক ভালো রাখবে। মা, আকাশ খুব ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। মা, এখন এসব কথা ছাড়ো তো। এখন তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। আমি একদম ঠিক আছি। মা এখন একটু রেস্ট নেন, নয়তো শরীর আরও অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মেঘ চলো আমরা বাসায় যাই, মামুনি অপেক্ষা করছে। স্যার, আমি এখানেই থাকি, মাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু মা, আজ তো তোদের বিয়ের প্রথম। মা প্লিজ, আমি এখন কোথাও যাচ্ছি না, এটাই ফাইনাল। মেঘ বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে রাখে। এরপর মেঘের মা বলল, পাগল মেয়ে। মেঘ কান্না করেই যাচ্ছে। মা, মেঘ না গেলে আমি না হয় চলে যাই। না বাবা, মেঘ যাবে। আজ মাত্র ওর বিয়ে হলো, আজ তো ওর বরের বাড়িতে থাকার কথা। তাছাড়া আমি এখন ভালোই আছি। তোমরা সকালে এসো, রাতে তো দুজনে এখানে থাকতে পারবে না। এটা হসপিটাল, এখানে কি এত লোকজন অ্যালাউ করবে? কিন্তু মা, আমি তোমাকে ছাড়া। রাতটাই তো, সকালে আসিস, অনেক সময় মিলে আড্ডা দেব মা মেয়ে মিলে। এবার যাও মা, তোরা তোমাদের সংসার সাজানোর প্ল্যান করো। মা। কাঁদে না মা, আজকে যে সুখের দিন, এই দিনে কাঁদতে নেই। মা, আমি যাব না। মায়ের কথা শুনতে হয়, আর তোর শাশুড়ি মা অপেক্ষা করছে তোদের জন্য। তাতে কি হয়েছে?
আকাশ, ওকে নিয়ে যাও তো বাবা। মা তুমি এমন করছো কেন? পাগলি মেয়ে, নিজের বরের বাড়িতে যাবি না, এখানে থাকবি, সেটা হয় নাকি? মা, মেঘ খুব জেদি, ও আমার একটা কথাও শোনে না। ওকে বকা দিন তো একটু। মেঘ, কি শুরু করলি? তুই যাবি না ওর সাথে? যাচ্ছি তো। নিজের মেয়ের থেকে মেয়ের জামাইকে প্রায়োরিটি দিচ্ছ তুমি, খুব পচা। মেঘ এই কথা বলে রাগ দেখে বের হয়ে চলে গেল। এদিকে মা আমাকে বলতে শুরু করলো, বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ। সীমা, অনুরোধ কেন করছেন? বলেন, কি বলবেন? আমি দোয়া করি একদিন তোমার ভালোবাসা জয় হবে। আমি জানি আমার হাতে খুব বেশি সময় নেই। আমি যখন থাকবো না, তুমি তাকে দেখে রেখো বাবা। আমি চলে গেলে ও একা হয়ে যাবে। এটা একটা সন্তানের কাছে মায়ের অনুরোধ বাবা। মা, আমি আগেই আপনাকে সব কিছু বলেছি, আপনি ভাববেন না। দায়িত্ব যখন নিয়েছি, তাকে ভালো রাখার দায়িত্ব আমার। আজ হোক কাল হোক, মেঘ আমারই হবে। হ্যাঁ, মেঘ আগে একজনকে ভালোবাসতো, হয়তো সে থাকলে মেঘ আজকে আমার হতো না। মা, আমি আপনাকে ওয়াদা করছি, আজ থেকে মেঘের ভালো রাখার দায়িত্ব আমার। এক ফোঁটা কষ্ট মেঘকে স্পর্শ করবে না। মা, আপনি শুধু আমাদেরকে দোয়া করবেন, আমি যেন আমার সবটা দিয়ে মেঘকে ভালো রাখতে পারি। চিন্তা করবে না, যেহেতু বিয়ে হয়ে গেছে, ও চাইলে ওই পবিত্র বন্ধন থেকে বের হতে পারবে না। আমি ওকে মুক্তি দেব না, সারা জীবন আমার কাছে রেখে দেব। আচ্ছা মা, আসি, মেঘ গাড়িতে একা। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। তারপর আমি গিয়ে গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলাম। মেঘ চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছি না। ভাগ্যিস মেঘ তখন কেবিনে ছিল না, নয়তো সব শুনে ফেলতো। মেয়েটা এমনিতে অনেক কষ্ট পাচ্ছে, আর ওকে কষ্ট দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে বাসার কাছে চলে আসলাম। গাড়ি থেকে নেমে দুজনে ভেতরে চলে যাই। ঘরে গিয়ে আমি মেঘকে আলমারি থেকে কিছু শাড়ি নামিয়ে বললাম ফ্রেশ হয়ে আসার জন্য। এরপর মেঘ ফ্রেশ হয়ে এসে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যায়। তারপর রাতের খাবার শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ে। আমি রুমে ঢুকে মেঘকে ঘুমিয়ে থাকতে দেখে কিছু না বলে বেলকনি দিকে দাঁড়ালাম আর ভাবতে থাকি আজকের দিনটার কথা। মেঘকে কতটা না কষ্ট দিলাম একটা চুক্তির কাগজ দিয়ে। মেঘ নিজেও জানে না তার সাথে কি হচ্ছে। আমি নিজেকে বারবার বকা দিচ্ছি। ওকে সত্যিটা বলতে পারতাম, কিন্তু যদি মেঘ দূরে সরে যায় সেই ভয়ে একটা চুক্তি করে নিলাম, যেন মেঘ আমাকে ছেড়ে না যেতে পারে। কিন্তু আমি কি পারবো এই 1 বছরের চুক্তির মধ্যে মেঘের মন জয় করে নিতে? পারবো মেঘের ভালোবাসা মানুষ হয়ে উঠতে? নাকি মেঘ আমাকে ভুল বুঝে 1 বছর পর দূরে সরিয়ে দেবে? শেষটা জানতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন। এরপর আমি আমার ডায়েরিটা হাতে নিয়ে লিখতে শুরু করলাম। আমার একটাই অভ্যাস, এই পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখা। সেটা হোক যতই দুঃখ বা সুখের, সব কিছু ডায়েরিতে লিখে রেখেছি। লিখতে লিখতে আমি চেয়ারেই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে মেঘের ঘুম ভেঙে যায়। রুমের লাইটটা অন করে মেঘ অনেকটা অবাক হয়ে যায়, এত রাতে আমি লাইট জ্বালিয়ে রাখলাম কেন। চারদিকে তাকিয়ে পরে দেখতে পায় আমি চেয়ারে ঘুমিয়ে আছি। মেঘ উঠে আমার কাছে আসে, তারপর হাতের নিচে একটা ডায়েরি দেখতে পায়। মেঘ সেটা ধরবে কি ধরবে না এসব ভাবতে হতে ডায়েরিটা হাতে নিয়ে আবার টেবিলে রেখে দিল। কারণ মেঘ জানে কারো পার্সোনাল জিনিসে অনুমতি ছাড়া হাত দেওয়াটা চরম অন্যায়। মেঘ সে অনেক কিছুতেই করবে না। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় শেষের দিকে। তাই মেঘ ওয়াশরুমে গিয়ে গোসল করে উজু করে আসলো। উজু করে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিল। তারপর কোরআন তিলাওয়াত করে ফজরের আজান দিলে নামাজ আদায় করে নিল। একটু বা চারদিকে আলোয় চিকচিক করবে, তাই দেরি না করে মেঘ রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই মায়ের রুম থেকে আওয়াজ আসছিল, মার ফুপানোর কণ্ঠ। মেঘের আর বুঝতে বাকি রইল না যে উনি কান্না করছেন, কিন্তু এত সকালে কেন কান্না করছেন সেটা জানার জন্য মেঘের বড্ড কৌতূহল হয়। তাই মেঘ দরজা কাছে কান পেতে শুনতে লাগলো। এমন কিছু শোনার জন্য মেঘ স্তব্ধ সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সকালে সব নাস্তা মেঘ নিজের হাতে রেডি করলো। তারপর আমার মায়ের রুমের কাছে গিয়ে দরজায় নক দিয়ে বলতে লাগলো, মা দরজাটা খুলবেন? দাঁড়াও মা, আসছি। মা হুইল চেয়ার টেনে দরজা খুলে দিলেন। মেঘকে দেখে উনি একেবারে অবাক হয়ে গেলেন। ঘরের লক্ষ্মী, হাতে চায়ের কাপ, চুলে খোপা, শাড়ির আসল কোমরে গোছা। এরপর মেঘ বলে উঠল, মা আপনার চা। এত সকালে তুই রান্নাঘরে কেন গেলি মা? মিলি কোথায়? মিলি অন্য কাজ করছে, তাই আমি রান্নাটা করে নিলাম। ইস, প্রথম দিনেই রান্নাঘরে কেন গেলে মা? মিলি করে দিত। মা এতদিন সব কাজ মিলি করেছে, আজ থেকে আমি করব। আপনি কিন্তু আপত্তি করতে পারবেন না, আর আপত্তি করলে আমি শুনবো না। আমি কিন্তু খুব বেয়াদব টাইপের মেয়ে, কথা না শোনার অভ্যাস আছে আমার। তোমার সাথে কথাই পারবো না মা। এখন দরজার সামনে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। চাটা নিন, আর কি খাবেন সেটা বলুন, আমি রান্না করে নিয়ে আসছি। কিছু লাগবে না মা, এতদিনে আমার ঘরে একটা লক্ষ্মী এসেছে। বাদর ছেলেটা এবার একটু হলেও ভালো থাকবে। কেন মা, উনি কি আগে ভালো থাকতেন না? না মা, ঠিক তা নয়,
তুমি ওর স্ত্রী, ওর সব কথা জানার অধিকার তোমার আছে। তবে সেটা আজকে না, অন্যদিন তোমাকে বলবো। মা, আপনি কি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে? তোমার কাছ থেকে কোনো কিছু লুকানোর অধিকার নেই মা। এখানে এসো, বসো। তাহলে এভাবে বলছেন কেন মা? বলুন না মা, কি হয়েছে? আমি কি জানতে পারি না? জানবে, তবে সেটা আকাশের কাছ থেকে। আমি যদি কিছু বলি তাহলে আকাশ কষ্ট পাবে। আমি চাই তুমি কথাগুলো আকাশের কাছ থেকেই জানো। আর ওর ভেতরের একটা গিল্টি ফিলিংস আছে, সেটা তোমারই দূর করতে হবে। বারবার নিজেকে দোষী ভাবছে, কিন্তু আমি তো মা, আমি জানি আমার ছেলেটার কোনো অন্যায় নেই। ও অন্যায় করতেই পারে না। আমি কিভাবে জানবো মা? বোকা মেয়ে, তুমি ওর বিবাহিত স্ত্রী। এমন কিছু ব্যাপার নেই যে আকাশ তোমার কাছ থেকে লুকাবে। তবে কিছু একটা নিয়ে আকাশ খুব কষ্ট পাচ্ছে, সেটা আজও আমার কাছে অজানা। শত চেষ্টা করেও রহস্য জানতে পারছি না, কিন্তু বুঝতে পারি ছেলেটা আমার কষ্টে আছে। মেঘ কথাগুলো শুনতেছে আর ভাবতেছে। কি এমন কষ্ট ওনার যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন তিনি? আমি কি পারবো সত্যি ঘটনাগুলো জানতে, নাকি আমাকে আবারও ব্যর্থ হতে হবে? কিছুক্ষণ পর আবার আম্মু বলে উঠলো, জানিস মা, আমি সবসময় একটা জিনিস ফলো করতাম। আকাশ রোজ রাতে একটা ডায়েরিতে কি যেন লিখে রাখে, কিন্তু এটা জানি আমার ছেলেটার মনে কি একটা ঝড় বইছে। ও খুব কষ্ট পাচ্ছে। পারবি না মা ওকে তোর ভালোবাসা দিয়ে সুন্দর করে জীবনটা গড়িয়ে দিতে? কি করব মা? আমি যে একটা চুক্তির ভেতরে আটকে আছি, যেটা 1 বছর পর শেষ হয়ে যাবে। তারপর তো দুজনে দুই দিকে ছিটকে পড়ব। 1 বছরে কি ভাবে পারবো আমি ওনার কষ্টগুলো দূর করতে? জানি না কি আছে ওনার মনে, তবে যাই থাকুক না কেন সেটা আমাকে জানতেই হবে। মনে মনে ভাবলো কথাগুলো। এরপর আম্মু বলল, কি রে মা, রাখবি না আমার এই অনুরোধ? চিচিমা, আপনি এভাবে বলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব ওনার কষ্টগুলো দূর করার জন্য। যা গিয়ে দেখ আকাশের কি লাগবে। আমি একটু রান্নাঘরে গিয়ে দেখি মিলি কি করে। মা, আপনি বিশ্রাম নিন। তাছাড়া আমি তো আছি। আমি থাকতে আপনি রান্নাঘরে যাবেন, সেটা কি করে হয় বলেন তো? ঠিক আছে, রান্নাঘরে যাব না, আমাকে একটু সোফার কাছে নিয়ে চল মা, একটু বসবো। ঠিক আছে, আসুন। এরপর মেঘ হুইল চেয়ার টেনে ওনাকে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর নিজের রুমে গিয়ে দেখলো আমি চেয়ারে নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। আমি ওয়াশরুমে। মেঘ অগোছালো রুমটা ঠিকঠাক করে নিচে চলে যায়। তারপর সব নাস্তা রেডি করে সবাইকে খাবার দিল। সকালে নাস্তা শেষ করে আমি রেডি হয়ে অফিসে যাব বলে ঠিক সেই সময় মেঘ রুমে ঢুকতে ঢুকতে বলল, এ কি, আপনি রেডি? অনেক দেরি হয়ে গেল তাই না? ইস, কখন অফিসে যাব? কোথায় যাবে? কেন অফিসে যাব? আজকে না একটা মিটিং আছে অফিসে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? অফিসে যাব, রেডি হতে হবে না? তুমি কোথাও যাচ্ছ না? মানে কি? মানে খুব সহজ, তুমি অফিসে যাচ্ছ না, আমি একাই যাচ্ছি। কিন্তু কেন? তোমার পোস্টে আজ অন্য একজন জয়েন করবে। মানে কি, আমার জব? নেই। হোয়াট? কি হলোটা কি তোমার? মেঘ এবার কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, এখন আমি কি করব? মায়ের ট্রিটমেন্টের এত টাকা কোথায় পাবো? কিভাবে মায়ের ঔষধের টাকা জোগাড় করব? কিভাবে মাকে বাসায় নিয়ে যাব? তাছাড়া বাড়িওয়ালার অনেক দেনা বাকি। এখন কি করব আমি? সবটা কিভাবে ম্যানেজ করব? মেঘ হয়েছে, কান্না করছো কেন? আমার চাকরিটা কেন কেড়ে নিলেন জানতে পারি? তোমার চাকরির কি দরকার? ঘরের বউ হয়ে অফিসে কাজ করবে, এটা আমার কাছে বড্ড বেমানান না? ওহ, ভালো ঘরের বউ হয়ে মায়ের দায়িত্ব থেকে বঞ্চিত হলাম? মানে কি বলছো? কিছু না, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আজ তো জরুরি মিটিং আছে। মিটিং ক্যান্সেল করে দিয়েছি, কেন? অন্য একটা কাজ আছে। ওহ, তাহলে তাড়াতাড়ি যান, দেরি হয়ে যাবে আবার। তুমি রেডি হও, একসাথে বের হবো দুজন। কেন? আর আমি কোথাও যাব না? এত প্রশ্ন করার অধিকার আমি তোমাকে দেইনি। তুমি আমার স্ত্রী, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। যাও গিয়ে রেডি হয়ে আসো। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আপনার চুক্তির বউ। সুতরাং আপনি যা বলবেন তাই করতে হবে আমাকে। সেই অধিকার থেকে একটা কথা জানতে চাইবো, বলবেন? কি জানতে চাও বলো? আপনি তো একজনকে ভালোবাসেন, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তাও আবার একটা এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে। আমি কি খুব বড় ক্ষতি করেছি আপনার, যার জন্য এত বড় শাস্তি দিলেন আমায়? আমি চুপ করে অবাক দৃষ্টি নিয়ে এক নজরে মেঘের দিকে তাকিয়ে রইলাম। এক মুহূর্তের জন্য আমি চোখের পলক পড়েনি।
মেঘের কণ্ঠগুলো এতটাই মায়াবী যা প্রকাশ করা অসম্ভব। মেঘ আবার বলল, বলতে পারেন আজ অব্দি কোন কথাটা শুনিনি আপনার? অফিসের সব কাজ সব সময় ঠিক করে দিয়ে নিজের মাকে নিয়ে যে দুনিয়াটা ছিল এখন তো সেটাও শেষ হয়ে গেল। কেন করলেন এমনটা আমার সাথে? আমি তোমার সব কথা জবাব দিতে বাধ্য নই। একটা কথা ভালো করে শুনে রাখো, আকাশ আহমেদ আজ অবধি যা চেয়েছে তার মা বাবা তাকে সেটা এনে দিয়েছে। আর আজ তার মায়ের চাওয়া কেন গুরুত্ব দেবে না? এটা তো হতেই পারে না। আমি আমার মামনিকে সুখী দেখতে চাই। আমার মামনি আমার সব চাওয়া পূরণ করেছে, তাই আমি আমার মামনিকে একটু হলেও ফিরিয়ে দিতে চাই। আর হ্যাঁ, আজ থেকে আমি যতটুকু জানার অধিকার দেব ততটুকুই জানবে, একদম বেশি জানার চেষ্টা করবে না। আপনি কেন আমার সাথে এমন করছেন? যেটা জানতে চাইলাম সেটার উত্তর দিন না প্লিজ। কেন আমার জীবনটা নিয়ে খেলতেছেন? কি অধিকারে? অন্যায় আপনি করেছেন আর অপরাধী আমি? বাহ মিস্টার আকাশ আহমেদ, বাহ, কি সুন্দর কথা বললেন আপনি। যাই হোক, আমি একাই যেতে পারবো। আপনাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। আপনি অফিসে যান। চুপচাপ রেডি হয়ে আসো, মাকে দেখতে যাব। তারপর তোমাকে নামিয়ে দিয়ে আমি আবার অফিসে যাব। আমি এর কোনো কথা না বলার সুযোগ দিয়েই রুম থেকে বাইরে চলে গেলাম। মেঘ রেডি হয়ে নিচে নেমে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। আমি ড্রাইভ করছি, মেঘ বারবার আমার দিকে তাকায়। আমি একটা কথা বললাম না, শুধু ড্রাইভ করছি। আমার চোখে জলের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে, দু চোখে নোনা জলে টলমল করছে। তা বুঝতে বাকি রইল না মেঘের। আমার এমন অবস্থা দেখে মেঘ ভাবতে থাকে, কি এমন কষ্ট ওনার যার জন্য উনি এখনো এত কষ্ট পান? আমার সাথেই বা এমন এগ্রিমেন্ট কেন করলো? কিভাবে জানবো আমি? কিভাবে বুঝবো আমি সকল সত্য ঘটনা? কি এমন গোপন তথ্য লুকিয়ে আছে যার জন্য আমাকে ওনার চুক্তির বউ হতে হয়েছে? এত কিসের কষ্ট ওনার? সব কিছু জানতে হবে আমাকে, সব জানতে হবে। যেইভাবেই হোক মায়ের কথা আমাকে রাখতেই হবে। আমি মাকে কথা দিয়েছি ওনার সব কষ্ট দূর করে ওনার মুখে হাসিটা আবার ফিরিয়ে আনবো। আমাকে যে পারতেই হবে, পারতেই হবে আমাকে। শর্ত হলেও আমি ওনার এগ্রিমেন্ট করা বউ। আর 1 বছর তো অনেক সময়। এই একটা বছর আমাকে কাজে লাগাতেই হবে। হসপিটালের সামনে এসে আমি গাড়ি ব্রেক করতেই মেঘ ধাক্কা খায়, সাথে সাথে মেঘের ঘোর কাটে। গাড়ি ব্রেক করে আমি বললাম, নামো। আপনি ভিতরে যাবেন না? না, আমার অফিসে কাজ আছে, তুমি অপেক্ষা করো, আমি বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। আপনি না বললেন মিটিং ক্যান্সেল করেছেন? হ্যাঁ করেছি। তাহলে কিসের কাজ অফিসে? নতুন যে আসবে তাকে সব কিছু বুঝিয়ে দিতে হবে। সেটা তো ম্যানেজারকে বলে দিলেই হয়। আপনার যাওয়ার কি দরকার? জয়েন যে করবে সে একজন মেয়ে, আর আমার খুব কাছের কেউ। আমার এমন কথায় মেঘ একটু হলেও কষ্ট পেলেও পরে আবার নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো, স্পেশাল কেউ হয়? স্পেশাল। মেঘ এবার আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। একটিবারের জন্য পিছনে ফিরে তাকায়নি, একরকম দৌড়ে হসপিটালের ভিতরে চলে গেল। আমি গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেলাম। মেঘ সারাদিন তার মায়ের সেবা যত্ন করেছে, মায়ের সাথে অনেক আড্ডাও দিল। একসময় মেঘের মা বলে উঠলো, মেঘ, একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো, কি বলবে? তুই আকাশের সাথে ভালো আছিস তো? মা, এটা কেমন প্রশ্ন? ভালো না থাকলে কি আজ আকাশ নিজে এখানে নামিয়ে দিয়ে যেত? আমি জানতাম আকাশ তোকে বুঝবে। এদিকে আমি অফিসে চলে যাই। যাওয়ার পর অফিসের নতুন কর্মচারীকে কাজ বুঝিয়ে দেই। আবার হসপিটালে চলে যাই, গিয়ে সোজা কেবিনে চলে যাই। গিয়ে বললাম, এটা কি হলো মা? কেন বাবা, কি হয়েছে? মেয়েকে কাছে পেয়ে ছেলেকে ভুলে গেছেন? এটা কিন্তু ঠিক হলো না। শোনো ছেলের কথা, এদিকে আসো তো। আমি একটা চেয়ার টেনে পাশে বসলাম। মেঘ বারবার আমার দিকে তাকাচ্ছে আর ভাবছে, ছেলেটা মায়ের কাছে আসলেই কেমন যেন হয়ে যায়। আর বাসায় সব সময় গোমরা মুখ নিয়ে বসে থাকে। কি আছে ওনার মনে? কেন এমন অভিনয় করছেন? নিজে তো কষ্ট পাচ্ছে, সাথে আমাকেও একটা চুক্তির মাঝে বন্দি করে রেখেছেন। উনি আসলে চায়টা কি? মেঘ এসব কথা ভাবতেছে, হঠাৎ করে মেঘের মা বলে উঠলো, বাবা, একটা কথা বলবো? হ্যাঁ মা বলুন। আমার না এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না এখানে থাকতে। কি বলছো মা? তুমি ঠিক আছো তো? ডাক্তার ডাকবো? না রে মা, আমি ঠিক আছি। আমার না বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, আমাকে নিয়ে চল এখান থেকে। মায়ের দিকে তাকাই। আমি তো বুঝতে পারছি মেঘের চোখের ভাষা, তাই নিজেই মুখ খুললাম, মা, আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেখছি রিলিজ দেয় কিনা। কিন্তু মাকে নিয়ে যাব কোথায়? কেন, আমার বাড়ি এসে কি জন্য? ওখানে নেওয়াটা ঠিক হবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ মা আমাদের ওখানেই যাবে।
আর এখন থেকে ওখানে থাকবে, এটাই আমার ডিসিশন। তুমি কোনো কথা বলবে না, এটাই ফাইনাল। আমি ডক্টরের সাথে পরামর্শ করে দেখছি কি বলে। এবার আমি ডাক্তারের রুমে চলে যাই। গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আসবো? হ্যাঁ আকাশ, আসো। কিছু বলবে? আসলে আমি চেয়েছিলাম মাকে আজকে বাসায় নিয়ে যেতে, এখানে থাকতে তো ওনার অসুবিধা হচ্ছে। সেটা ঠিক আছে আকাশ, ওনার ঠিক মতো যত্ন নিতে হবে। যদিও ওনার হাতে সময় খুব কম, যতদিন বাঁচে ততদিন তোমাদের একটু কষ্ট করতে হবে। এটা কোনো ব্যাপার না ডাক্তার, আমি আর মেঘ সব সামলে নেব, ওনার যত্নের কোনো ত্রুটি থাকবে না। এটা আমি জানি আকাশ, তোমাকে তো আমি আজ থেকে জানি না। তোমার মায়ের দিকটাই দেখো না, আজ 2 বছর ধরে ওনার এই অবস্থা, অথচ তুমি তাকে সব সময় ভাবে সাহায্য করছো। মামনির এই অবস্থার জন্য তো আমি দেয় ডাক্তার, যদি একটু সেবা করে আমার পাপের বোঝাটা একটু হালকা করতে পারি, সেটাই বা কম কিসের। আর তাছাড়া সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য। দেখো, আমি এভাবে বলিনি, তুমি আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত। আকাশ, আসলে এই পর্যন্ত তোমার মায়ের চিকিৎসা এই হসপিটাল থেকে নেওয়া হয়েছে, আর সেটা আমি হ্যান্ডেল করেছি। সবই তো জানি, তাই বলেছি। আই এম সরি আকাশ। ইটস ওকে ডক্টর, আমি কি এখন মাকে বাসায় নিয়ে যেতে পারি? তোমার উপর আমার বিশ্বাস আছে। দাঁড়াও, আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি ওনাকে আজই নিয়ে যাও। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার দায়িত্ব আকাশ, আমি জানি ওনার কোনো অযত্ন হবে না। আসি তাহলে। তুমি যাও, আমি ওনার রিলিজের সব কাগজপত্র ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আমি কেবিনে চলে যাই, গিয়ে মেঘের মায়ের সাথে গল্প করতে লাগলাম। ডাক্তার ডিসচার্জ পেপারে সই করতে বলে মেঘের মাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। এরপর সবাই বাসায় চলে আসলাম। বাসা আসার পর মেঘকে সব দিকটা সামলাতে হচ্ছে, একদিকে মায়ের সেবা, অন্যদিকে শাশুড়ি মায়ের যত্ন। সব মিলে মেঘ একটু চাপে থাকলেও অন্য কাউকে কোনো প্রকার কষ্টে ফেলতে চায় না, নিজের এতে সব কিছু সামলে নেয়। আমি যতটা সময় বাসায় থাকি মেঘের কাছে হেল্প করি। এভাবে আমাদের দিন কাটতে থাকে। দেখতে দেখতে আমার আর মেঘের বিয়ের 4 মাস কেটে যায়। মেঘ অনেকবার চেষ্টা করেছে আমার ব্যাপারে সব কিছু জানতে, কিন্তু বারবারই মেঘকে হার মানতে হয়েছে। একটা সময় ছিল মেঘ শুধুমাত্র আমার একজন স্টাফ ছিল, কিন্তু আসছে আমার বিবাহিত বউ। যদিও বিয়েটা একটা চুক্তির মাঝে সীমিত ছিল, তবুও এই কয়েকটা মাসে আমার প্রতি মেঘের একটু টান জন্মাতে শুরু করেছে। মেঘ নিজেও জানে না সে আমার মায়ে নিজেকে জড়িয়ে নিচ্ছে, অথচ এই সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। মেঘ বারবার আমার অতীত সম্পর্কে জানতে চায়, কিন্তু আজও তার জানা হয়ে ওঠেনি। এই 4 মাস ভালোভাবে কাটলেও বিপত্তি ঘটে 5ম মাসের মাথায়। মেঘের জীবন থেকে হারিয়ে যায় তার সবচাইতে কাছের মানুষ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হ্যাঁ, সে আর কেউই নয়, মেঘের মা। আজ সকালের ঘটনা, আমি অফিসে যাবার পর মেঘের মা আর মেঘের শাশুড়ি সবাই মিলে গল্প করতেছে। হঠাৎ করে মেঘের মা বুকের ব্যথায় ছটফট করতে থাকে। মেঘ দ্রুত ডাক্তারকে কল করে একটা অ্যাম্বুলেন্সে করে তার মাকে হসপিটালে নিয়ে যায়। আমার মাকে বাসায় রেখে গেল। এরপর মেঘ কল করে আমাকে হসপিটালে আসতে বলে। আমি অফিস থেকে দ্রুত হসপিটালে এসে মেঘের মায়ের হাতে হাত রেখে বললাম, মা প্লিজ শান্ত হন, কিছুই হবে না আপনার, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারকে ডাকছি। মা, ও মা, কথা বলো না প্লিজ, কথা বলো। এভাবে একা করে দিও না মা। মা, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? ও মা, কথা বলো না প্লিজ, চুপ করে থেকো না। ও মা, একটু তাকাও না আমার দিকে। মেঘের কান্না দেখে আমি থমকে গেলাম। ডাক্তারকে ডাক দিলে উনি এসে পা চেক করে ওনাকে মৃত ঘোষণা করলেন। এরপর থেকে মেঘ আজ পর্যন্ত একটা কথা বলেনি। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, কারোর সাথে কথা বলে না। আমি জানাজা শেষ করে ওনাকে দাফন করে বাসায় চলে আসলাম। হসপিটাল থেকে আসার পর মেঘ এখন পর্যন্ত নিজে ঘর থেকে বের হয়নি। আমি আমার মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেলাম। মেঘ কেমন যেন ধুম মেরে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। আমি এসে মেঘের পাশে বসলাম। মেঘের হাতে হাত রেখে আলতো স্বরে বললাম, মেঘ কিছু খেয়ে নেবে, আসো। আমার ছোঁয়া পেয়ে মেঘের যেন হুঁশ ফিরে এলো, জাপটে ধরে আমাকে। সারাদিন ধরে কান্না করেছে, তবুও যেন কান্নাতে আমার নাম নিচ্ছে না। আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো মেঘ। মেঘের এই কান্না দেখে আমি বললাম, মেঘ প্লিজ শান্ত হও, এটা তো হওয়ারই ছিল, তাই না? কেউ তো সারা জীবন বেঁচে থাকার প্রতিশ্রুতি নিয়ে আসেনি। আজ অথবা কাল আমাদেরকে একসময় চলে যেতে হবে। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। মেঘ কোনো কথা না বলে বরাবরই কান্না করতেছে। আমি আবার বললাম, আমাদের জন্য পরকাল বলেও একটা জীবন আছে। ইহকাল ছেড়ে আমাদের সবাইকে একদিন পরপারে আশ্রয় নিতে হবে। প্লিজ মেঘ, একবার বোঝার চেষ্টা করো। তুমি তো জানোই আমার মায়ের কত বড় রোগ ছিল, হার্টের পুরো অপারেশন করেও রোগী বাঁচানো যায় না। অথচ তুমি মাকে 5 মাস তোমার নিজের কাছে পেয়েছো। এরকম রোগী তো অপারেশন থিয়েটারেই মারা যায়। আল্লাহ কত মহান যে তোমার মাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। মেঘ কান্না করেই যাচ্ছে। প্লিজ মেঘ, একটু শান্ত হও। ডাক্তার মিথ্যা বললো কেন? উনি তো 6 মাস সময় দিয়েছিলেন। তাহলে
কেন আজ মা আমাকে একা করে চলে গেল? কেন এমন হলো? তুমি তো জানো মেঘ, মায়ের কন্ডিশন কেমন ছিল, তবুও বোকার মতো কথা বলছো কেন? আর ডাক্তার কি মানুষের জীবন মরণের খবর জানে নাকি? ওনারা শুধু নিজেদের অভিজ্ঞতা থেকে সামান্য কিছু বোঝার চেষ্টা করে। আর সেই অভিজ্ঞতা থেকে উনি 6 মাসের সময় বলেছিলেন আমি মেঘকে কোনোরকম বুঝিয়ে খাবার টেবিলে নিয়ে বসাই। মেঘ এক মনে খাবার টেবিলের দিকে তাকিয়ে আছে। খেতে ইচ্ছে করছে না, খাবার গলাতেও নামছে না, কিন্তু খাবার না খেলে তো অসুস্থ হয়ে পড়বে। মেঘ খাবার খাচ্ছে না জন্যে আমি নিজে তার মুখে খাবার তুলে ধরি। আমি খাবার তুলে দিতেই মেঘ নিচ থেকে হাঁ করে খাবারটা খেয়ে নেয়। হয়তো আমি বকা দেবো এইভাবে মেঘ খাবারটা শেষ করে নেয়। তারপর আমি মেঘকে খাইয়ে দিয়ে মুখ মুছে দেই। দুজনে খাবার শেষ করে রুমে চলে যাই। রুমে গিয়ে মেঘকে বিছানায় বসে ঘুমোতে বলি, কিন্তু মেঘ আবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগে। কেন এমন হলো? মেঘ আবার কান্নায় ভেঙে পড়ে। আমি ওর পাশে বসে মাথাটা বালিশে রেখে মাথায় হাত বোলাতে থাকি আর বলতে থাকি, প্লিজ মেঘ, আর কান্না করে নিজেকে কষ্ট দিও না, এতে তুমি নিজে অসুস্থ হয়ে যাবে। মেঘ তবুও কান্না করেই যাচ্ছে। বললাম না ঘুমিয়ে পড়তে, তুমি কেন বুঝো না মেঘ? মেঘ তোমার কিছু হলে আমি। মেঘ কথাটা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেঘের এমন তাকানো দেখে বললাম, এভাবে তাকাবে না, ঘুমা বলছি। মেঘ সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর মেঘ ঘুমের দেশে হারিয়ে গেল। আমি উঠে মায়ের রুমে যাব ঠিক তখনই টান খেয়ে পড়ে যাই। আর ব্যালেন্স ঠিক রাখতে না পেরে মেঘের উপরে গিয়ে পড়লাম। এদিকে মেঘ ঘুমের দেশে হারিয়ে গেছে। মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ যেন মেঘকে নতুন রূপে দেখছি। আমি মেঘের অনেকটা কাছে চলে যাই। মেঘের প্রতিটা শব্দ এসে আমার বুকে লাগছে। এক অদ্ভুত ভালো লাগা আমাকে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার চুক্তির কথা মনে পড়ে যায়, যার জন্য উঠতে গেলে আবার বিছানায় পড়ে যাই। আমি ভাবতেছি মেঘ তো ঘুমিয়ে পড়লো, তাহলে টান লাগলো কোথায়? তখন আমার চোখ পড়ে নিজের হাতে থাকা ঘড়ির দিকে। আমার হাতে ঘড়ি মেঘের শাড়ির আঁচলের সাথে আটকে গেছে। এই জন্যে আমি যখন উঠতে গিয়েছিলাম শাড়ির টান লেগে পড়ে যাই। ঘড়ি থেকে আঁচলটা সরিয়ে মেঘের দিকে দূরে সরে যাই আর মনে মনে বললাম, তোমাকে কষ্ট দিতে চাইনি মেঘ, কি করব বলো? আমি যে নিরুপায়। যদি আমাদের মাঝে চুক্তিটা না আসতো তাহলে এভাবে তোমাকে কষ্ট দিতাম না। জানি না তোমাকে সত্যিটা কখনো বলতে পারবো কিনা। শুধু এতটুকু বলতে পারি, এই চুক্তির মাধ্যমে তোমাকে 1 বছরের জন্য হলেও নিজের বউ হিসেবে পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই চুক্তিটা না থাকলে তুমি আজ আমার সাথে থাকতে না। 1 বছর মেঘ, মাত্র 1 বছর, কিন্তু 1 বছর আমার কাছে অনেক কিছু। কথাগুলো বলার সময় আমার 2 চোখ লাল বর্ণ ধারণ করেছিল। চোখের জল আড়াল করতে রুম থেকে বের হয়ে পাশের রুমের ব্যালকনিতে চলে যাই। এভাবেই কয়েকটা দিন চলে গেল। আমি মেঘকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করি। যদি অফিসের কাজ সামলে খুব একটা সময় পাই না, তবুও চেষ্টার কোনো ত্রুটি রাখি না। সকালবেলা আমি নাস্তা করে অফিসে চলে যাই। মেঘ আর মা সবাই বসে গল্প করছে। এমন সময় মেঘের ফোনে একটা কল আসে। মেঘ মাকে বলে যে বাহিরে একটা কাজ আছে, যেতে হবে। মা খুব ভালো মনের একজন মানুষ, উনি কোনো রকম বাধা দেয়নি। মেঘ মিলিকে খেয়াল রাখতে বলে বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি করে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে গিয়ে দেখে আগে থেকে তার বান্ধবী অরিনের জন্য অপেক্ষা করছে। এরপর মেঘ চেয়ারে বসে আর কফি অর্ডার করে। এরপর মেঘ তানহাকে বলে, তানহা বল, কেন রেখেছিস? মেঘ, তুই কেমন আছিস? ভালো। স্যারের সাথে বিয়ে হওয়ার পর তো তোর সাথে আর যোগাযোগই হয়নি। আন্টি মারা গেলেন, তাও গিয়ে দেখতে পারলাম না। সরি রে। ধুর, তুই সরি কেন বলছিস? সব আমার কপাল রে। সত্যি কি তুই ভালো আছিস? ভালো না থাকার কি আছে? এত বড়লোক মানুষের সাথে বিয়ে হয়েছে, ভালো না থেকে উপায় আছে? তোর কথাবার্তা এমন লাগছে কেন? মনে হয় তুই কিছু একটা আড়াল করতেছিস। ছাড় তো এসব কথা। এখন বল, তুই কেন ডেকেছিস আমায়? তুই কি কিছুই জানিস না? কোন ব্যাপারে? স্যার মানে তোর স্বামী। কেন, কি হয়েছে? অফিসে তোর পদে একজনকে জব দেওয়া হয়েছে। জানিস সে একজন মেয়ে? জানিস, তাহলে চুপ করে আছিস কেন? মানে? স্যার 3 মাসের জন্য রিধিকে নিয়ে আমেরিকা যাচ্ছে। তো কি হয়েছে? মেঘ, কি হয়েছে তোর? উনি তোর স্বামী, তুই ওনাকে আটকাবি না? কি দরকার এসব ডিল করার? আর 3 মাসের জন্য অন্য দেশে যাওয়ার? আর ওই মেয়েটাকেই বা কেন নিয়ে যাবেন? অফিসে অন্য স্টাফরাও তো আছে। অফিসের কাজে যাবে, তুই এত ভাবছিস কেন? মেঘ, তুই তো এত বোকা না। রিধি মেয়েটা সারাক্ষণ স্যারের মাথায় চড়ে বসে থাকে। স্যার যেখানে যাবেন ওই রিধি মেয়েটা সেখানে যাবে। তানহা, এতে এত ভাবার কি আছে? অফিসের কাজেই তো যাচ্ছে। মেঘ, বাচ্চাদের মতো বিহেভ করিস না। কেন বুঝেও না বোঝার ভান করছিস? তোর স্বামী তোকে না বলে অফিসের জন্য একটা মেয়েকে নিয়ে আমেরিকা যাবে, আর তুই একা একা থাকবি? তানহা প্লিজ, এসব কথা বাদ দে। আমার আর ভালো লাগছে না এসব কথা শুনতে। অন্য কিছু বল। ওহ সরি, একটা কথা বলবো মেঘ।
কি কথা শুনি? তুই কি তামিমের কারণে স্যারকে দূরে সরিয়ে রাখছিস? তানহা, তামিমকে এর মাঝে টেনে আনছিস কেন? মেঘ, তুই যদি মনে করিস তামিমের জন্য স্যারকে অবহেলা করবি, তাহলে মনে রাখ তুই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিস। এই কথাটা শুনে মেঘ একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর বলতে থাকে, ভুল তো সেদিন করেছি, যেদিন আকাশ আহমেদের বউ হয়ে ওই বাড়িতে পা রেখেছি। মেঘ, তুই স্যারের জন্য আমাকে ধমক দিলি। সরি রে মেঘ। শোন, একটা কথা বলি, তুই কিন্তু ভালো করেই জানিস তামিম একটা প্রতারক। আর তুই তামিমের জন্য কেনই বা স্যারকে দূরে সরিয়ে রাখবি বল? তামিম প্রতারক না তানহা। ভালোবাসার মায়া জালে আটকা পড়েছিস তুই, তাই বুঝতে পারছিস না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তবে হ্যাঁ, যখন বুঝতে পারবি তখন যেন খুব বেশি দেরি না হয় মেঘ। তামিমকে নিয়ে তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আর হ্যাঁ, উনি আমার স্বামী, ওনাকে নিয়ে আমি কি ভাববো না ভাববো সেটা আমি জানি। আর আমি এটাও জানি আমাকে কি করতে হবে। আর তো মাত্র 3 মাস, তারপর সব কিছু শেষ হয়ে যাবে। মানে কি সব উল্টাপাল্টা বলছিস? জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মেঘ উঠে দাঁড়ালো পা বাড়ায় চলে যাওয়ার জন্য। পেছন থেকে তান্না শুধু একটা কথাই বলল, অতীতে যেই ভুলটা করেছিলি সেই ভুলটা আর করিস না মেঘ, সব হারাবি তুই। তান্নার কথা শুনে মেঘ অবাক হয়ে পিছনে তাকায়, তারপর বলতে থাকে, হারানোর মতো কিছু নেই, যা ছিল অনেক আগেই হারিয়েছি, নতুন করে কিছু হারাবার নাই আমার। আর হ্যাঁ, অতীতে আমি কোনো ভুল করিনি। এই কথা বলে মেঘ সামনের দিকে হাঁটতে শুরু করে। তারপর বাসায় চলে আসে। বাসায় এসে বারবার তানহার কথাগুলো মনে পড়তে থাকে। ভুলে যেতে চাইলো, কানে বাজতে থাকে একটা কথাই, অতীতের ভুলটা করিস না মেঘ। মেঘ রুমে এসে কান্নায় ভেঙে পড়ে আর নিজে নিজে বলতে থাকে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? কেন আমার সাথে এমনটা হচ্ছে? কেন কেন কেন? সব কিছু ভুলে গিয়ে তো ভালোই ছিলাম আমি। তাহলে কেন স্যার চুক্তিটা মাঝখানে নিয়ে এলো? কেন এই চুক্তি দিয়ে আমার মনে তামিমের দেওয়া আঘাতগুলো ফিরিয়ে দিল? কেন কেন কেন? মেঘের কান্না যেন থামছে না। রাতে আমি বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিতে শুরু করলাম। মেঘ খাবার খেতে ডাকতে এসে দেখে আমি ব্যাগ গুছোচ্ছি। ব্যাগ গোছাতে থেকে মেঘ বলে উঠল, আমি হেল্প করব। না, আমি নিজেই করে নেব। আচ্ছা ঠিক আছে, মা অপেক্ষা করছে খাবার টেবিলে। তুমি যাও, আমি আসছি। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই আমি ডাকলাম, মেঘ শোনো। জি বলেন। কোথায় যাচ্ছি, ব্যাগ কেন গুছাচ্ছি জিজ্ঞেস করবে না? কারো পার্সোনাল ব্যাপারে কোনো কিছু জানার তেমন ইচ্ছে বা আগ্রহ আমার নেই। কিন্তু তুমি তো আমার। আমি তো আপনার চুক্তির বউ, তাই আমার মনে হয় না কোনো কিছু জানার অধিকার আমি রাখি। 1 বছর তো চলেই যাচ্ছে, হাতে গোনা আর 3 মাস 15 দিন, তারপর আপনার এই এগ্রিমেন্ট থেকে মুক্ত। মেঘ কথাটা বলে চলে গেল। আমার মনেই ছিল না আর মাত্র 3 মাস 15 দিন আমার হাতে। তার মাঝেই 3 মাস আমি আমেরিকাতেই থাকবো। ইচ্ছে করছে ডিলটা ক্যান্সেল করে দিতে, কিন্তু সেই চান্স এখন আর নেই। আগে সব ফাইনাল হয়ে গেছে। আমি বসে বসে সব ভাবতেছি, হঠাৎ করে রিদির কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ রিদি, বলো। স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, কী জন্য কল দিয়েছো সেটা বলো। স্যার, আমরা কালকে সকালে এয়ারপোর্ট যাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে পিক করতে পারবেন? তুমি নিজে এয়ারপোর্টে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। একই জায়গায় যখন যাচ্ছি তখন একসাথে গেলে আবার কী দোষ? ওকে ফাইনাল, একসাথে যাব। এই কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। আর আমি রাগে গজগজ করতে লাগলাম। কী জন্য যে ওকে জব দিতে গেলাম, এখন হারে হারে টের পাচ্ছি। এই মেয়ে সারাক্ষণ মাথার কাছে ষাঁড় পোকার মতো ঘুরে বেড়ায়। খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? হাত থেকে মোবাইলটা বিছানায় ছুঁড়ে মেরে নিচে চলে যায় খাবার খেতে। খাবার টেবিলে বসে আমার মামনিকে বললাম, মামনি, কালকে সকালে ফ্লাইটে আমেরিকা যেতে হচ্ছে 3 মাসের জন্য। একটা ডিল ফাইনাল করতে যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। 3 মাস অনেকটা লম্বা সময় হয়ে গেল না? কিছু করার নেই মামনি, সাইন করে ফেলেছি, যেতেই হবে। এক কাজ কর, বৌমাকে নিয়ে যা সাথে। বিয়ের পর তো ওকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, সারাদিন বাসায় একা একা থাকে। না মা, আমি এখানেই ভালো আছি। আমার জন্য কারো কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আর আমি চলে গেলে আপনার দেখাশোনা করবে কে শুনি? সে কি রে মা, তাই বলে তুই যাবি না? না মা, আমি যাব না। কারো যাওয়া লাগবে না, হৃদয় আছে আমার সাথে, আমি সব সামলে নেব। খুব জোরে কথাটা বলে আমি খাবার না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেলাম।
আমার মা পিছন থেকে ডাকলেও তার ডাকে কোনো সাড়া দিলাম না। মেঘ খুব সকালে ঘুম থেকে উঠলো, তারপর নাস্তা বানাতে চলে গেল, কারণ আজ আমি চলে যাব তাই। সকাল 8টার দিকে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হব, তখনই পিছনে একবার তাকাই। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি মেঘকে ডাক দিব ভেবে থেমে যাই, তারপর কিছু না বলে বের হয়ে যাই। আমি ভাবছি হয়তো মেঘের মনে আমার জন্য বিন্দুমাত্র অনুভূতি জন্ম হয়নি, তাই মেঘ দূরে দূরে থাকছে। অন্যদিকে মেঘ ওখানে দাঁড়িয়ে আছে। আমি যখন আবার গাড়িতে উঠছিলাম তখন আবার উপরে তাকাই। আমাকে নিচে দেখে ঘোর কাটে আর বলতে থাকে, এ কি, উনি তো চলে যাচ্ছে, আমাকে একবারের জন্যেও ডাকলেন না কেন? এরপর আমি গাড়িতে উঠে পড়লাম আর গাড়িটা আপন মনে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলতে থাকে। এদিকে মেঘের মন ঘরে টিকছে না, বারবার মাথায় শুধু তানহার কথাগুলো বাজছে। তানহার কথার মাঝে কেমন যেন রহস্যের ছাপ ছিল। মেঘ সেটা বুঝতে পারছে ঠিকই, কিন্তু কী লুকোচ্ছে তানহা সেটা বুঝতে পারছে না। আর এদিকে আমি আমেরিকা পৌঁছে মাকে জানিয়ে দিলাম। মেঘ আমার এমন আচরণ একটু হলেও কষ্ট পেলেও পরক্ষণে মনে পড়ে মেঘ তো আমার শক্তির বউ, তাহলে কেনই বা তার কাছে কল করব। এসব ভাবতে ভাবতে মেঘের মনটা খারাপ হয়ে যায়। মেঘ আমাকে নিয়ে ভাবতে গেলে মনে পড়ে তার তো মাত্র আর কয়েকটা দিন, তারপরে তো সব শেষ। কি দরকার এসব, কেনই বা মায়ের বাঁধনে জড়াবে? কিছুদিন পর তো আলাদা হয়ে যাবে, তাহলে আর এত ভাববে কেন? এদিকে আমি চলে যাওয়ার সপ্তাহখানেক পর মেঘ আর আমার মা বসে বেশ ভালোই আড্ডা দিচ্ছেন। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পেল। দরজা খুলে মেঘ দরজার দিকে এগিয়ে গেল আর ভাবতে থাকে এই সময় কে আসতে পারে। কারো তো আসার কথা না, তাহলে কে এলো এই সন্ধ্যাবেলায়? মেঘ দরজাটা খুলে সামনের দিকে তাকাতেই তানহাকে দেখে একটা মুচকি হাসি দিল, তারপর ওকে ভিতরে নিয়ে বসালো আর বলতে লাগলো, আজ হঠাৎ কি মনে করে? কেন, আমি কি আসতে পারি না? এই কথা এত পেঁচাচ্ছিস কেন? দেখেন না আন্টি, আপনার বৌমা কত শয়তান। বিয়ের পর তো নিজের বেস্ট ফ্রেন্ডকে ভুলেই গেছে। একবার খোঁজ খবর নিয়েও দেখেনি বেঁচে আছি নাকি মরে গেছি। আর এখন আমি দেখতে আসছি, তাও বলল আজ হঠাৎ করে কি মনে করে। হ্যাঁ তাই তো। বৌমা, তুমি ওর খোঁজ খবর নাওনি, এটা কি সত্যি? ওর কথা বিশ্বাস করবেন না তোমা, গত সপ্তাহে আমরা দেখা করলাম আর শাকচুনিটা সেটা চেপে যাচ্ছে। বেশি বকবক করিস না, আমার জন্য চা নিয়ে আয়। চা খেতে খেতে এই সন্ধ্যাবেলায় একটা আড্ডা হয়ে যাবে। হ্যাঁ বৌমা, তুমি গিয়ে চা নিয়ে এসো, আমি ওর সাথে বসে গল্প করি। মেঘ চলে যাওয়ার পর আমার মা তানহা বসে গল্প করতে লাগলো। আপনার শরীর এখন কেমন আছে আন্টি? এই তো আছি রে মা, তোর কি খবর? কাজ নিয়ে অনেক ব্যস্ত, কল করার সময় পায় না, মাঝে মাঝে কল করে খবর নেয়। আন্টি, মেঘকে এখনো কিছু জানতে পারেনি? মেঘ এখনো ওর সাথে স্বাভাবিক হতে পারিনি। তা না, ওরা দুজন যে আলাদা থাকে সেটা আমিও জানি। আমি মেঘাকে বলেছিলাম আকাশের কাছ থেকে সবটা জেনে নিতে, কিন্তু মেয়েটা কেন জানি এক পা সামনে এগিয়ে দু পা পিছিয়ে পড়ে। আপনি নিজেই তো বলে দিতে পারতেন। আমি চাই মেঘা নিজে থেকে বুঝে নিক আকাশ ওর স্বামী, আকাশের ব্যাপারে কথা বলার অধিকার ওর আছে, কিন্তু কেন জানি মেয়েটা স্বাভাবিক হতে পারছে না, সেটাই মাথায় ঢুকছে না। সেদিন আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ইচ্ছে করলে মেঘ স্যারকে আমেরিকা যাওয়া থেকে আটকাতে পারতো। আমাকে রেখে কি কথা হচ্ছে শুনি? আর কথা হলো কই, চাইলাম একটু আন্টির সাথে সুখ দুঃখের কথা ভাগাভাগি করতাম, তার মাঝে তুই এসে জল ঢেলে দিলি। গরম চা ঢেলে দিব বলে দিলাম, কিন্তু তুই মায়ের সাথে কথা বলবি, আমি জল ঢালবো কেন? আমি তোকে মানা করছি তুই মায়ের সাথে আড্ডা দিস না, 1 নাম্বার শয়তান মেয়ে। থামবি তোরা? কোথায় বান্ধবীকে নিয়ে গল্প করবি তা না ঝগড়া করে যাচ্ছিস? মেঘ একটু হেসে তানহার পাশে বসে তিনজন মিলে অনেকটা সময় কাটায়। তারপর রাতের খাবার খেয়ে তানহা চলে যায়। মেঘ অনেক জোর করলো তানহাকে রাখার জন্য, কিন্তু তানহা কাজের অজুহাত দেখিয়ে চলে গেল। দেখতে দেখতে দীর্ঘ 2টা মাস কেটে গেছে। 2 মাস পর আজ আমি দেশে ফিরছি। মনের ভিতরে অজানা প্রশ্ন, মেঘ আমাকে দেখে কিভাবে রিয়েক্ট করবে। আমি আমেরিকা 3 মাসের জন্য গেলেও মেঘকে এতটা মিস করেছিলাম যে 3 মাসের কাজ 15 দিন আগেই কমপ্লিট করে দেশে ফিরছি। মেঘকে চমকে দেব বলে বাসায় কাউকে জানাইনি। এদিকে আমি ভাবছি মেঘকে সারপ্রাইজ দেব, অন্যদিকে আমি নিজেও জানি না আমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি বাসায় আসার জন্য এয়ারপোর্ট থেকে সোজা বাসায় আসার জন্য গাড়ি রিজার্ভ করি। আমি ইচ্ছে করলে এই বাসা থেকে ড্রাইভারকে ফোন দিয়ে গাড়িটা আনিয়ে নিতে পারতাম, কিন্তু এতে তো সারপ্রাইজটা দেওয়া হবে না। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিই। মেঘ তখন রান্না করছিল। মেঘ বিড়বিড় করেই দরজাটা খুলে অবাক হয়ে গেল। আমি আসবো তাও এইভাবে ভাবনার বাইরে ছিল তার। অনেকক্ষণ ধরে মেঘ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ডাকে তার ঘোর কাটে। কী ব্যাপার, ভেতরে যেতে দেবে নাকি এখানে দাঁড় করিয়ে রাখবে? এমনিতে জার্নি করে ক্লান্ত হয়ে গেছি। মেঘের চোখের সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজাই। এরপর মেঘ বলে, আপনি আজ? কেন, খুশি হওনি? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল,
তাই চলে এলাম। কি বললেন? বললাম যে কাল রাতের ডিলটা ফাইনাল হয়ে গেছে, তাই চলে আসলাম। ওখানে যে কাজের জন্য যাওয়া, সেই কাজই শেষ। তাহলে বসে থেকে কি করব বলো? মেঘ অবাক হয়ে আমার ব্যবহার দেখছে। এর আগে আমি যতবার মেঘের সাথে কথা বলেছি সবসময় রাগি রাগি ভাব নিয়ে থাকতাম। আর আজ কি এমন হলো যে এমন বিহেভ করছি? মেঘ এসব ভাবছে। তখন আমি বললাম, কি হলো, ভাবনাতে থাকবে নাকি দরজা থেকে সরে দাঁড়াবে? ও হ্যাঁ, আসুন। এরপর আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, মামনি কোথায়? ওনার রুমে। আচ্ছা। আমার মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেই আর বলতে থাকি, মামনি দরজা খোলো, আমি আকাশ। একটু পর দরজা খোলার আওয়াজ। আমি ভিতরে যাব তখনই চোখ যায় আমার মায়ের দিকে। তারপর চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে আমার। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এটা আমার মা। এক ছুটে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। আমার এমন কান্না দেখে আমার মা বলে উঠলো, পাগল ছেলে, কান্না করছিস কেন? মামনি এটা কিভাবে সম্ভব হলো? আমি কান্না করতে করতে মায়ের পায়ের দিকে ইশারা করি। আমার কান্নার কারণ হচ্ছে আমি আমার মাকে 3 বছর পর দাঁড়িয়ে থাকতে দেখছি। মাকে এই অবস্থায় দেখে যে আমি কতটা খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। এরপর আমি আমার মাকে বললাম, মামনি তুমি ভালো হয়ে গেছো। ইয়াহু, আমার মামনি আবার হাঁটাচলা করবে। আমি আমার মাকে ধরে চারদিকে ঘুরছে চিৎকার করে কথাটা বলছি। এরপর মা বলল, আকাশ, পড়ে যাব, থাম এবার। মামনি তোমার পা ঠিক হলো কবে? এটার জন্য ক্রেডিট মেঘা। মেঘ কিভাবে তোমার পা? সেটা পরে বলছি, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নে। ওকে, আমি এক্ষুনি আসছি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। এর মাঝেই মেঘ আমার জন্য শরবতের গ্লাস নিয়ে আসলো। এসে শরবতের গ্লাস রাখলো। যেই চলে যাবে ঠিক তখনই আমি মেঘকে উদ্দেশ্য করে বললাম, থ্যাংক ইউ মেঘ। কিসের জন্য? মামনিকে সুস্থ করে তোলার জন্য। ওহ, মাকে সুস্থ করার জন্য থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না। আসলে ঠিক সেটা নয় মেঘ। আমার বোঝা হয়ে গেছে। মেয়ে মাকে সুস্থ করার জন্য মায়ের সেবা করেছে, আর আপনি সেটাকে অন্যভাবে নিলেন। মেঘ এটা আমি কখন বললাম? আমি শুধু বলতে চেয়েছি হাজার চেষ্টা করে আমি মামনিকে সুস্থ করতে পারিনি, আর তুমি মামনিকে 3 মাসের মধ্যে সুস্থ করে তুললে। আর বোঝাতে হবে না, শরবত খেয়ে নিচে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি মেঘ, আমি ওভাবে বলিনি। মেঘ আর কিছু না বলে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমি খাবার খেতে চলে যাই। খাবার টেবিলে বসলে আমার মা নিচ থেকে বলতে থাকে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমার জন্য অনেক কষ্ট করেছে, দিনের পর দিন আমার সেবা করেছে। প্রতিদিন 2বার করে পায়ে মালিশ করত, টাইম টু টাইম ওষুধ খাইয়ে দিত, মাঝে মাঝে ঘুম পাড়িয়ে দিত। প্রতিদিন ভোর 5টা আর সন্ধ্যার আগে 2বার করে পার্কে নিয়ে যেত, হাতে হাত ধরে হাঁটতে শেখাতো। একটা সময় পায়ের টানগুলোও হালকা কমতে থাকে, ডাক্তারের ট্রিটমেন্টও সাথে ছিল। এইভাবে ধীরে ধীরে পায়ের ফোলাগুলোও কমতে থাকে। একদিন তো হুইল চেয়ার থেকে পড়েই গিয়েছিলাম। মেঘা যখন আমাকে তুলতে যাবে তার আগেই আমি নিজে নিজেই ওঠার চেষ্টা করি। এরপর থেকে একটু একটু করে হাঁটতাম। আর দেখ, এখন সম্পূর্ণ সুস্থ। সবই আমার ওই মায়ের জন্য। মেঘকে উদ্দেশ্য করে কথাটা বললো। মেঘ এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল। আমি মেঘের দিকে একবার তাকাই, আবার মায়ের দিকে তাকাই। আমার তাকানো দেখে মেঘ মাথা নিচু করে ফেলে। এরপর আমার মা বলতে থাকে, মেঘা না থাকলে আমি আজ হাঁটতেই পারতাম না। মা কিসব ফালতু কথা বলছেন? আপনার হাঁটার পিছনে আপনার মনের জোরটাই ছিল সবচেয়ে বড় শক্তি। আমি তো শুধু আপনার লাঠি হিসেবে কাজ করেছি। আপনার মনে আবারও স্বাভাবিক হওয়ার ইচ্ছে শক্তি ছিল, তাই আপনি শতবার পড়ে যাওয়ার পরেও হার মানেননি। তার ফল হিসেবে আজ আপনি হাঁটাচলা করতে পারছেন। তোর সাথে কথা পারবো না, এখানে এসে বস, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেবো। আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। মায়ের কথা অমান্য করে আয় এখানে। সরি মা, আর এমনটা হবে না। এরপর মেঘ মায়ের চেয়ারের পাশে বসলো। মিলিয়ে সে কী লাগবে না লাগবে দেখে গেল। আমার মা ভাত মেখে মেঘের মুখের সামনে তুলে ধরলেন। মেঘ এমনভাবে তাকিয়ে আছে যেন বিশ্বাসই করতে পারছে না। আজ অনেকদিন পর মেঘ তার মায়ের হাতে খাবার খাবে। সেই খুশিতে মেঘের চোখের কোণে অশ্রু ধরা দিল। মেঘের চোখে পানি দেখে মামনি জিজ্ঞাসা করলো, কি রে মা, কান্না করছিস কেন? মায়ের কথা শুনে আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম মেঘ সত্যি কান্না করছে। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে কেন কান্না করছে। আমি বুঝতে পারলাম না মেঘের কান্নার রহস্য কি। মেঘ কান্না করেই যাচ্ছে, থামার কোনো নিশানা নেই। মেঘের এসব কান্না দেখে মামনি বলল, পাগল মেয়ে, এভাবে কেউ কান্না করে? মা, অনেকদিন পর শাশুড়ি মায়ের হাতে খাবার খাচ্ছে, যেন মনে হচ্ছে খুব আদর করে মেঘের মা মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘের কান্না থামছে না। মামনি এবার মেঘের চোখের পানি মুছে দিয়ে বলল, ভাতের প্লেটে চোখের জল ফেলতে নেই রে মা, নে হাঁকার, কান্না করিস না। হুম।
এরপর খাওয়া দাওয়া শেষ করলো। আমিও আমার মা বসে বসে গল্প করছি। হুট করে মা বলে উঠলো, আকাশ, কালকের তারিখটা তোর মনে আছে? কালকের তারিখ? আমি একটু ভাবনায় পড়ে যাই, কালকে কি সেটা নিয়ে। কিছুক্ষণ পরে যখন মনে পড়লো কালকে কি, তখন আমি আমার মায়ের দিকে এক পলক তাকাই। মুহূর্তেই ভয়ানক দিনটার কথা মনে পড়ে যায়। সাথে সাথে আমি আমার মায়ের পাশ থেকে উঠে সোজা ছাদে চলে গেলাম। আর এক মুহূর্ত মায়ের পাশে থাকলে নিজেকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যাবে, আর আমার মাও পারবে না নিজেকে সামলাতে। আমি চলে যাওয়ার সাথে সাথেই মেঘ আমার মার কাছে গিয়ে বসে আর জিজ্ঞাসা করে, মা কালকে কি আছে আর উনি এভাবে চলে গেলেন কেন? আমার মা কান্না করছে আর কোনো কথা বলছে না। আমার মাকে কান্না করতে দেখে মেঘ বলল, মা কি হয়েছে, কান্না করছেন কেন? জানতে চাস কালকের দিনে কি হয়েছিল? কি হয়েছে? কালকে আকাশের বাবার মৃত্যুবার্ষিকী। কত বছর হয়েছে? ও মা, বাবা মারা গেছেন কিভাবে? ওনার কি কোনো রোগ ছিল? না রে মা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে দিল। ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই আমি হাঁটাচলা করতে পারতাম না। আর আকাশও ওই দিনের পর থেকে নিজেকে প্রতি মুহূর্তে অপরাধী ভাবছে। অ্যাক্সিডেন্টে উনি নিজেকে অপরাধী কেন ভাববে? এটা হয়তো আল্লাহর ইচ্ছে। কেন উনি নিজেকে কষ্ট দিচ্ছেন? কালকের দিন থেকে উনি হাসবে। ওনাকে যে আগের মতো হতেই হবে। তুই পারবি তো মা? আমাকে পারতেই হবে মা। আমি একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে। চিন্তা করবেন না, সন্ধ্যা হওয়ার আগেই আমি চলে আসব। ঠিক আছে মা, তবে যেখানে যাবি সাবধানে, কেমন? এরপর মেঘ নিজের পার্স আর কিছু টাকা নিয়ে বের হয়ে গেল। বিকেল করে সন্ধ্যা কিছু সময় আগে মেঘ বাসায় ফিরে আসে। রুমে গিয়ে দেখে আমি রুমে নেই, তাই মিলিকে জিজ্ঞাসা করে, মিলি, তোর ভাইজানকে দেখেছিস? ভাইজান তো সেই দুপুরের পর থেকে ছাদে, এখনো নিচে আসেনি। ও আচ্ছা, ঠিক আছে। মেঘ দ্রুত করে ছাদে চলে গেল। ছাদে এসে দেখলো আমি দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে। মেঘ অনেকক্ষণ ধরে আমার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আমার এক মুহূর্তের জন্য অনুভব হয়নি আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। এরপর মেঘ নিচ থেকে আমার ঘাড়ে হাত দিয়ে বলতে শুরু করে, এখানে দাঁড়িয়ে থাকবেন? আমি পেছনে ফিরে মেঘকে দেখে জোরে ধরে কান্না শুরু করে দিই। পাগলের মতো কান্না কষে আর বলছি, বিশ্বাস করো মেঘ, আমি বাবিকে মারিনি। কীভাবে যেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার জন্য আমার মামনি 3টা বছর নিজের পায়ে হাঁটতে পারেনি। আমার জন্য মামনির গায়ে সাদা শাড়ি জড়াতে হলো। আমি অনেক চেষ্টা করেছি বাবিকে বাঁচানোর, কিন্তু পারিনি আমি। প্লিজ একটু শান্ত হন। জানো, বাপি মারা যাওয়ার কিছুদিন পর জানতে পারলাম কেউ একজন আমাকে মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করিয়ে রাখে। আর বাপি সেটা জেনে যায়। আমাকে বাঁচাতে গিয়ে সেদিন বাপি নিজেকে শেষ করে দিল। বাপির মৃত্যুর জন্য আমি দায়ী মেঘ, আমি দায়ী। প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি নিজেকে কেন দোষী ভাবছেন? দেখুন, কেউ যদি আপনার ক্ষতি করতে আপনাকে মেরে ফেলতে চায়, আর সেটা আপনার বাবা জেনে গিয়েও কিভাবে হাত গুটিয়ে বসে থাকবেন? আপনার বাবা এইসব কিছুই তো আপনার জন্য। সেই আপনাকে যদি উনি সুখ দিতে না পারেন, তাহলে উনি নিজেকে খুব অপরাধী মনে করবেন। আর শুনুন, আজ থেকে নিজেকে কোনো দোষী দিবেন না, কারণ আপনি নিজে খুব ভালো করেই জানেন আপনি দোষী নন। শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। আর আপনি এটা জানার চেষ্টা করেন কে আপনাকে সেদিন মারতে চেয়েছিল। কিভাবে জানবো আমি? আমার মন বলছে মা কিছু আড়াল করছে। উনি পারবেন আপনাকে আসল অপরাধীর কথা বলতে, যদি উনি জেনে থাকেন তাহলে। হতে পারে। এই জন্য মামনি বারবার অফিসের বিষয় নিয়ে চিন্তায় থাকেন। আমি কত বোঝাই আমি সব কিছু ঠিকঠাক মতো দেখাশোনা করছি, তবুও কি যেন চিন্তা করে। তাহলে কালকে থেকে আমরা খুঁজব কে এর পেছনে আছে। তুমি আমার সাথে থাকবে? হ্যাঁ, কেন থাকবো না। এখনো আমাদের চুক্তির 1 বছর পূর্ণ হয়নি যে মাঝপথে আপনাকে ছেড়ে চলে যাব। যতদিন চুক্তির মেয়াদ আছে ততদিন আমি আপনার সাথেই থাকবো। ও, চুক্তি শেষ হলে চলে যাবে? যেতে তো আমাকে হবেই, কারণ এই চুক্তিটা যে শুধু মাত্র 1 বছরের জন্য ছিল। মেঘ মনে মনে বলতে থাকে, এই চুক্তি কেন দেওয়া 1 বছর? কেন? যদি আমার মৃত্যুর পর আরও কোনো জন্ম থাকে, সেই জন্মেও আমি আপনাকে ছেড়ে যাব না। জানি না এই চুক্তিতে কি আছে, কেন এই চুক্তি, কি কারণ আছে, তার শুধু সময়ের অপেক্ষা। আমি অতীতের ভুলটা আর করতে চাই না। আমি আর হারাতে পারবো না কিছু, কারণ আমার সেই শক্তি নেই। তবে ভালোই হয়েছে, অতীতে যদি ভুলটা না করতাম তাহলে চোখ খুলতো না, জানতেও পারতাম না আর বুঝতেও পারতাম না আসল ভালোবাসাটা কি। আমি দরজা খুলে রুমে ঢুকে চারদিকে তাকিয়ে
মেঘ বলে চিৎকার দিয়ে ডাকতে থাকি। মেঘ আমার চিৎকার শুনে তাড়াতাড়ি করে আমার রুমে আসে। আমি মেঘকে উদ্দেশ্য করে বললাম, এসব কি মেঘ? আমি রুমের ভিতরটা দেখিয়ে কথাটা বললাম। মেঘ পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারদিকে মোমবাতি নিভু নিভু আলো। পুরো রুমটা সৌন্দর্য যেন 10 গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু মোমবাতি নয়, সামনে ছোট টেবিলে ছোট্ট একটা কেক, আর তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ডিয়ার আকাশ। এগুলো দেখে আমার মাথায় রক্ত চেপে যায়। আমি কিছুটা ভয় পেয়ে রুমের ভিতরে প্রবেশ করি আর বলে উঠি, আসলে একটু পর তো আপনার জন্মদিন, তাই। কে বলেছি এসব করতে? আমি বলেছি? আমি বলেছি আমার জন্মদিনে আমাকে উইশ করো? আমি বলেছি আমার জন্মদিনে পার্টি করো? আমি বলেছি আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দাও? আমি ধমক দিয়ে কথাগুলো বললাম বলে মেঘ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। আমি মেঘকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ধরলাম। এমনভাবে হাত দুটো চেপে ধরেছি, মেঘ ব্যথায় চিৎকার দিয়ে উঠলো। মেঘ ব্যথা পাচ্ছে দেখে আমি মেঘের হাত ছেড়ে দিই আর বললাম, কেন এসব করছো? একবার আমাকে বলতে পারতে। সরি, আমি বুঝতে পারিনি আপনি এভাবে রিয়াক্ট করবেন। একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। কি শুনবো আমি? আমার কোনো কিছু শোনার ইচ্ছে নেই, আমাকে একা থাকতে দাও। দূর, একা থাকবেন বলে কি আমি এত কিছু করলাম? তখন কি বললেন আপনি, আর এখন কি বলছেন? তখন ভাবনার বাইরে ছিল তুমি আমার জন্মদিন এমন কিছু করবে। তাই নাকি? আচ্ছা বাদ দিন, এখন আসুন কেক কাটবেন। এই কথা বলে মেঘ আমার হাত ধরে টানতে টানতে কেকের সামনে নিয়ে দাঁড় করায়। ঠিক তখন আমি বললাম, কেন এমন করছো মেঘ? এই দিনটা আমি ভুলে যেতে চাই, তুমি কেন বোঝো না? মেঘ আলতো করে আমার গালে এক হাত রাখলো, অন্য হাতে আমার এক হাত ধরে আছে আর বলতে শুরু করে, আপনি তো কোনো রকম অন্যায় করেননি, তাহলে আপনি কেন কষ্ট পাবেন? আর আমি যখন জেনে গেছি বাবার মৃত্যুর পেছনে কেউ জড়িত, তখন তাকে খুঁজে বের করা আমার দায়িত্ব। আর আজ থেকে আপনার মুখে হাসি ফোটানো আমার দায়িত্ব। 1 মাসের জন্য। হোক না 1 মাস, তাতে কি? এই 1 মাসকেই আমি কাজে লাগাবো। কি করবে 1 মাসে, যা 3 বছরেও পারিনি? উফ, সেটা আমি দেখব। আসেন তো আগে কেক কাটবেন। আমি মাকে কথা দিয়েছি, আমার কথা আমাকে রাখতে দিন প্লিজ। মেঘের কথায় আমি কিছু না বলেই ছুরি হাতে নিয়ে কেকটা কাটি, আর মেঘ হাততালি দিয়ে আমাকে উইশ করতে থাকে। অন্যদিকে আমার মা দরজার পাশে থেকে সব কিছু দেখে একটা তৃপ্তিমাখা হাসি নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর মেঘ আর আমি অনেকক্ষণ গল্প করলাম। সেদিনের পর থেকে আমি অনেকটা বদলে গেছি। আগের মতো হাসি আনন্দ নিয়ে মেতে থাকি, কিন্তু চিন্তা একটাই, আর মাত্র কয়েকটা দিন পরে মেঘ চলে যাবে। তাহলে আমি কি ব্যর্থ হলাম মেঘকে আমার ভালোবাসা বোঝাতে? হয়তো আমি ব্যর্থ হলাম, নয়তো না। তাহলে কি পারবো না আমি মেঘকে আটকাতে, আমার জীবনসঙ্গী হিসেবে পথ চলা সাথী করতে? অন্যদিকে মেঘ একটু একটু করে জানার চেষ্টা করছে কে মারার প্ল্যান করতে পারে আমাকে, কে আমার এত বড় ক্ষতি করতে চায়। ধীরে ধীরে মেঘ সব রহস্য জানতে পারলো। মেঘ যখন জানতে পারলো এর পিছনে কার হাত আছে, তখন সে বিশ্বাসই করতে পারলো না যে মেঘের সামনে এমন কিছু আসবে আর মেঘকে বিপদের দিকে ঠেলে দেবে। আজ মেঘ আর আমার বিয়ের 1 বছর পূর্ণ হবে। এদিকে আমি ভাবছি মেঘকে কিভাবে ডিভোর্সের কথা বলবো। অন্যদিকে মেঘ চাইছে আজ এমন কিছু হোক যেন আমি মেঘকে কোনোভাবেই না ছাড়ি। পরের দিন সকালবেলায় মেঘ কাউকে কোনো কিছু না বলেই বের হয়ে যায়। সারাদিন পার হয়ে যাচ্ছে, মেঘের বাসা ফেরার কোনো নামগন্ধ নেই। আমি কয়েকবার মেঘের ফোনে কল দিলাম, কিন্তু বারবারই ব্যর্থ, কারণ মেঘের মোবাইল নাম্বার বন্ধ দেখাচ্ছে। আমি পাগলের মতো হয়ে যাচ্ছি এই ভেবে সেই সময় মেঘকে চলে যাবে আমাকে ছেড়ে। আমি আর আমার মা ভাবতেছি পুলিশ রিপোর্ট করব। এর মাঝে আমার মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতেই একটা লোক বলল, মেঘকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি করে এই ঠিকানায় চলে আসো। একটা ঠিকানা দিয়ে কথাটা বলল। এরপর কলটা কেটে গেল। আমি একটু আগে আসা নাম্বারে ডায়াল করি, কিন্তু ততক্ষণে নাম্বারটা বন্ধ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য পা বাড়ালাম, আর তান্নাকে কল দিয়ে মাকে সামলাতে বললাম। আমি বিশাল একটা মাঠের মধ্যে গাড়ি থামালাম এবং চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এটা কি সেই ঠিকানা কিনা। হ্যাঁ, এটা তো সেই ঠিকানা, কিন্তু মেঘ কোথায়? আমি চারদিকে খুঁজতে শুরু করলাম। হঠাৎ করে কে একজন পিছন থেকে আমার চোখ দুটো বেঁধে ফেলে আর জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। একজন আমার মাথায় রিভলভার ধরে রাখছে, অন্য একজন শক্ত করে চেপে ধরেছে আর বারবার আমাকে নড়াচড়া করতে বারণ করছে। কিছু সময় পরে একটা নির্জন জায়গায় গাড়ি থামে। তারপর আমার মাথায় রিভলভারটা ঠেকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। যদি আমার চোখ বাঁধা, তারপরেও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর আমাকে একটা ঘরে নিয়ে আমার হাত পা বেঁধে ফেলে। তারপর আমার চোখের বাঁধন খুলে দিলে তাকে দেখে একইভাবে মেঘকেও বেঁধে রাখা হয়েছে। আমি মেঘকে দেখে ওদেরকে বারবার বলতে লাগলাম মেঘকে ছেড়ে দেওয়ার জন্য। আমি হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ। এরপর আমি তাদেরকে বললাম, মেঘকে এখানে কেন বেঁধে রেখেছেন? কারা আপনারা? কেন এমন করছেন? কি চাই আপনাদের? কেউ কোনো কথা বলছে না। এরপর আমি মেঘকে বলতে শুরু করলাম, মেঘ তুমি কোনো চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আমার
ক্ষতি করবে না, ওরা আপনার ক্ষতি করতে চায়। আপনি কেন ওদের ফাঁদে পা দিলেন? আমার ক্ষতি কে করবে? 3 বছর আগে আপনাকে যে লোকটা মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করে রাখে, তারই রক্ত। মানে কি বলছো তুমি? সে কে যে আমাকে মেরে ফেলতে চায়? কথাটা বলার সাথে সাথে একটা আওয়াজ আসে। ঠিক তখন আমি চুপ হয়ে যাই ভালো করে বোঝার জন্য। দুজনই চুপ করে থাকি। এরপর আওয়াজটা আরও স্পষ্ট হয়। একটু একটু করে একটা লোক এসে আমার সামনে দাঁড়ায়, মুখে কালো মুখোশ পরা। লোকটাকে দেখে আমি বললাম, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে মেরে ফেলতে চাইছেন, আবার মেয়েকে ওইভাবে শাস্তি দিচ্ছেন? এরপর লোকটা নিজের মুখ থেকে মুখোশটা খুলে নিচে ফেলে দিল। তারপর মাথাটা নিচু করে ধীরে ধীরে উপরে তুলতে লাগলো। তারপর বলল, দেখো তো আকাশ, আমাকে চিনতে পারো কিনা? তামিম, তুই? আমি তোমার একমাত্র শত্রু। এসব কি তামিম? আমরা তো খুব ভালো বন্ধু। বন্ধু? ও বন্ধুত্বের মানে বুঝে? ওর কাছে তো ইম্পর্ট্যান্ট টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর আপনার সম্পত্তি। মানে কি বলছো মেঘ? হ্যাঁ আকাশ, তোমার বউ। ধুর, কিসের বউ? মেঘ তো তোমার এগ্রিমেন্টের বউ। যাই হোক, ও ঠিক বলেছে, আমি তোমার সম্পত্তি চাই। তামিম, তোমাকে এর আগে আমি অনেক টাকা দিয়েছি, সেটা কি ভুলে গেছো? না না আকাশ, তোমার এত বড় উপকারের কথা আমি ভুলবো কি করে? তুমি টাকা না দিলে এতদিন মেঘকে উপরে পাঠিয়ে দিতাম। তাহলে কেন আমাকে আর মেঘকে ভাবে বেঁধে রেখেছো? এটা তো হওয়ার কথা ছিল না। রাইট, এটা হওয়ার কথা ছিল না। কেন এটা হলো? এটাই তো জানতে চাও, তাই না? কি কারণে এমন অমানুষের মতো কাজ করলে তুমি? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগের কাহিনী। তোমার বাবা আশরাফ মাহমুদের কোম্পানিতে ম্যানেজারের দায়িত্বে কাজ করতেন আমার বাবা ইমতিয়াজ আহমেদ। তুমি ম্যানেজার আঙ্কেলের ছেলে? তামিমের বাবা সেদিন আপনাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে বাবাকে নিয়ে নিলেন। সেদিন ওদের প্ল্যান পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই তামিম প্ল্যান করে আপনাকে চুক্তির কথা বলে। তুমি কিভাবে জানলে এসব? তামিম নিজেই বলেছে এসব আমাকে, কিন্তু সে নিজেও জানে না সে কত বড় ভুল করলো। তামিম কোনো কাজের প্রমাণ রাখে না। সেদিন যেমন আমার বাবা কোনো প্রমাণ রাখেনি, আজ আমিও রাখবো না। তবে বাবা একটা ভুল করে ফেলছে। বাবার প্ল্যানের কথা তোমার মা বাবা জেনে যায়। এই একটা জায়গায় বাবা ভুল করলেও আর সব কিছু ঠিকভাবে করেছে। আর আজ বাবার ফেলে রাখা কাজটা আমি শেষ করব। তুমি শত চেষ্টা করেও কিছুই করতে পারবে না। মা সব জানিয়েছেন আমাকে, আর আমি তো তোমাদের চুক্তির কথা জেনেই গেলাম। তাহলে এখন নতুন করে কি প্ল্যান করবে তুমি? জেনে গেছো, ভালোই হয়েছে। এবার তোমার মতামত জানিয়ে দাও, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে, তাই না আকাশ? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তামিম এমনভাবে প্রতারণা করবে আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন তো সব মেঘের হাতে। আজ মেঘের একটা সিদ্ধান্ত সব বদলে দিতে পারে। অন্যদিকে তানহা আমার মাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। আমার মা কান্নায় ভেঙে পড়েন। তাহলে কি এবার আমার বাবার মতো আমাকেও হারিয়ে ফেলবে? এমন হাজারো প্রশ্ন বিরাজমান করছে আমার মায়ের মনে। শেষ পর্যন্ত কি হবে? আমি আমার বাবার মতো হারিয়ে যাব না তো? আর মেঘ তামিমকে বিয়ে করে নেবে না তো? এদিকে তামিম আর আমি চিন্তায় ভেঙে পড়ি। মেঘ কী সিদ্ধান্ত নেয়? সত্যি সত্যি মেঘ ছেড়ে যাবে না তো আমাকে? এরপর আমি মেঘকে বললাম, কামন মেঘ, স্পিক আপ। তামিম প্লিজ, ওনাকে ছেড়ে দাও। আরে আরে, এত দরদ চাচ্ছে কেন? ওই বিয়েটা তো মিথ্যে। আমি মেঘের দিকে অবাক হয়ে তাকিয়েছি। সত্যি কি এই সম্পর্কটা মিথ্যে বলে প্রমাণিত হবে? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? মেঘ চুপ করে আছে কেন? কোনো কিছুই বলছে না। এইসব কথা ভাবছি, হুট করে তামিম বলে উঠল, মেঘ, তোমার মতামত আমি ভালো করে জানি। এই চুক্তির কথা অনুযায়ী এই 1 বছরে আকাশের প্রতি তোমার বিন্দুমাত্র অনুভূতি জাগেনি। তুমি এখনো তামিম, আমাকে ভালোবাসো। আর এগ্রিমেন্ট অনুযায়ী আজ 1 বছর শেষ। তাই আজ তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপর তুমি আমাকে বিয়ে করবে। নিজেকে খুব চালাক ভাবো, তাই না তামিম? তোমার সব ভাবনা সত্যি হয়ে যাবে। তুমি যা বলবে তাই হবে। এগ্রিমেন্ট তো এটাই ছিল। একটা চুক্তির মাধ্যমে আমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো মেঘ। এই 1 বছরে যদি মেঘের মনে আমার জন্য একটা অনুভূতি না জন্মায়, তাহলে মেঘ সারা জীবনের জন্য আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। আর এই চুক্তির কথা মতো আমার সাথে মেঘের ডিভোর্সের পর তামিমের সাথে মেঘ আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মেঘ একবার আমার দিকে তাকায়। আমি চোখ দুটো বন্ধ করে নিচের দিকে রেখেছি। এরপর তামিম বলে উঠল,
মেঘ আর চুপ করে থেকে দেরি করো না প্লিজ। এবার তুমি ওকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। যদি তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে কিন্তু আমি আকাশকে মুক্তি দিব। মেঘ চুপ করে রইল। কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না, মাথায় যেন কোনো কাজই করছে না। এবার আবারও তামিম বলল, মেঘ দেরি করো না, এখনো অনেক কাজ বাকি, প্লিজ তাড়াতাড়ি করো। আমি তুমি বলো মেঘ, প্লিজ বলো। আমি এই কথা বলার সাথে সাথে খুব জোরে একটা শব্দ হয়। তামিম কোনো কিছু বোঝার আগে পুলিশ এসে তামিমের মাথায় রিভলভার ধরলো। আমি সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এ কাকে দেখছি আমি? এটা কি করে সম্ভব? এদিকে পুলিশ তামিমকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার তামিম আহমেদ। মেঘ পুলিশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আর আমি অবাকে পুলিশের দিকে তাকাই আর ভাবতে থাকি, পুলিশ এখানে আসলো কিভাবে? আমি তো কাউকে কল করিনি, তাহলে এরা জানলো কি করে? এর মাঝে আরও একজন পুলিশ এসে ভেতরে ঢুকে আর তামিমকে উদ্দেশ্য করে বলে, এবার শ্বশুর বাড়ি চলো মিস্টার তামিম, অনেক ক্ষতি করেছো তুমি এদের, এবার বাকি জীবন জেলে বসে কাটিয়ে দিবে, চলো। রিধি তুমি? হ্যাঁ স্যার, আমি এখানকার থানার একজন কর্তব্যরত পুলিশ অফিসার। রিধি তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আগে বাঁধনটা খুলে দিতে বলো এদের। আর একভাবে কতক্ষণ থাকবো? হ্যাঁ মেঘ। এরপর রিধি ওর সাথে আসা পুলিশ কনস্টেবলকে মেঘ ও আমাকে বাঁধন খুলে দিতে বলে। এর মাঝে তামিম বলে উঠল, এটা কিন্তু ঠিক হলো না, আমি তোমাদের দেখে নিব। আরে দূর, তুমি কি দেখবে সেটা আমার জানা আছে, জেলে নিয়ে গেলে বুঝবে কত দানে কত চাল। রিধি একজন কনস্টেবলকে ডেকে তামিমের হাতে হাত করে লাগাতে বলল। এরপর তামিমের সব চালাতে ধরে নিয়ে গেল। রিধি, আমার মাথায় কিছুই ঢুকছে না, তোমরা একে অপরকে চিনো কিভাবে? ওয়েট স্যার, আগে তামিমের ব্যবস্থা করে নেই, বিকেলে আমি আপনাদের বাসায় যাব। থ্যাংক ইউ রিধি। ইটস মাই প্লেজার। আর হ্যাঁ, আমাদের সাথে তোমরাও আসো, বাসায় পৌঁছে দেবো। রিধি ওদের সবাইকে ধরে নিয়ে গাড়িতে বসালো। মেঘ তখন মগ্ন হয়ে দাঁড়িয়েছে, কোনো কথা বলছে না। মেঘের এমন অবস্থা দেখে বললাম, দাঁড়িয়েছো কেন, বাসায় যাবে না? মেঘ মগ্ন অবস্থায় দাঁড়িয়ে রইল, কোনো সারা শব্দ নেই। আমি আবার বললাম, মেঘ কিছু বলছি তোমায়, কি ভাবছো এত? কই কিছু না। তুমি ভয় পাচ্ছ কেন? না, উই আর অলমোস্ট সেভ। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? এইসো, দেরি হয়ে যাচ্ছে, বাসে যেতে হবে না? চলো আমরা আসছি। রিধিকে গাড়িতে উঠে বসে আমি মেঘের হাত ধরে গাড়িতে উঠালাম, তারপর নিজে উঠে বসলাম। আমাদের জন্য আলাদা একটা গাড়ি আনা হয়েছে। গাড়িতে উঠে মেঘ কোনো কথাই বলছে না, কি যেন ভেবে যাচ্ছে। হ্যাঁ, মেঘ নিশ্চয়ই এটাই ভাবছে আর একটু পরেই আমি আর মেঘ আলাদা হয়ে যাব। ভাবতে মেঘের ভিতরে একটা ঝড় বয়ে যায়, অন্যদিকে আমার ভিতরে একটা ভাবনা বিরাজমান করছে। আমার মনে যে ঝড়টা যাচ্ছে, সেই ঝড় মেঘের হৃদয়ে বইছে। দুজনে একটা বিষয় নিয়ে চিন্তা করছে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম। হৃদি আমাদেরকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে থানায় চলে গেল। এদিকে আমি আর মেঘ বাসায় ঢুকতেই আমার মা মেঘকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি সারাদিন? জানিস কত টেনশনে ছিলাম। এইভাবে কোনো কিছু না বলে কেউ বাসা থেকে বের হয়, আর যদি কখনো এমন হয় তাহলে মায়ের হাতে মার খাবি। মা শুনুন, আপনার হাতে মায়ের খাওয়ার জন্য এমন ভুল আমি শতবার করতে চাই। তুমি কি আবার ওই গুন্ডাদের কাছে যেতে চাও? দেখলে তো কি হলো? কিছুই হতো না। আপনি কেন তাদের ফাঁদে পা দিতে গেলেন? মেঘ, আমি না গেলে ওরা তোমাকে মেরে ফেলতো। পাগল নাকি? তামিম মারবে আমাকে? এর আগেই তো ওর সব রাস্তা বন্ধ করে দিয়েছি। মানে কিভাবে? আজ তামিম আমাকে ধরে নিয়ে গেল কিভাবে? গুন্ডা পাঠিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, তাই তো এটাই ভাবছেন তাই না? আরে তামিমের এত বড় সাহস নেই আমার কিছু করার। একটা সময় ও তো আমাকে ভালোবাসতো। তাহলে তুমি ওখানে গেলে কিভাবে? সবটাই প্ল্যান ছিল। নিজে থেকেই ওর কাছে ধরা দিলাম, যাতে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি। প্ল্যান মানে? এরই মধ্যে বাসায় রিদিও চলে আসলো আর এসেই আমাকে বলল, হ্যাঁ স্যার, প্ল্যান। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, বুঝিয়ে বলছি। রিধি তুমি বলো। আকাশের বাবা আপনার বাবার কোম্পানি দখল করার জন্য, আপনার বাবার সব সম্পত্তি দখল করার জন্য আপনার বাবা ম্যানেজারকে চুরি তাই কোম্পানি থেকে বরখাস্ত করে। আর সেই জন্যই তামিম ও তার বাবা আপনাকে মারার প্ল্যান করেছেন। সেদিন মারতে পারেনি, কারণ সেদিন আপনার বাবা জেনে গিয়েছিল। সেদিন আপনাদের গাড়ি ব্রেক ফেল করানো হয়েছে, তাই আপনার বাবা আপনাকে বাঁচাতে নিজে ড্রাইভ কন্ট্রোল করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন। আর তামিম এতদিন মেঘের নাম ব্যবহার করে টাকা নিত। স্যার, তামিম এটাতে শিওর ছিল মেঘের ক্ষতির কথা বললে আপনি মেঘকে বাঁচাতে নিজের জীবনটাও দিয়ে দিবেন। তাই ওর নিজের স্বার্থ রক্ষা করার জন্য মেঘকে ব্যবহার করেছে। ভাগ্য ভালো মেঘ তামিমের আসল রূপ জেনে গেছে, নয়তো আজ সত্যি মেঘের বড় কোনো বিপদ হতো। তুমি ওখানে গেলে কিভাবে?
আজকে তামিম মেয়েকে কিডন্যাপ করবে, এটা মেঘের আর আমার প্ল্যান। কারণ তামিমকে ধরার আর কোনো ভালো উপায় ছিল না। যদি মেঘের কোনো ক্ষতি হতো? আমি থাকতে মেঘের কোনো ক্ষতি হতে দিতাম না। মেঘকে কিডন্যাপ করার কিছুক্ষণ আগে মেঘ কল করে আমাকে, তারপর নিজের ফোন নাম্বার কলিংয়ে রেখে দেয়। আর আমি ওদের লোকেশন মুহূর্তের মধ্যে পেয়ে যাই, তাই ওখানে যেতে কোনো অসুবিধা হয়নি। আজ মেঘ নিজে যদি তামিমকে ধরতে হেল্প না করতো, তাহলে তামিম 2-1 দিনের মধ্যে আপনার উপর অ্যাটাক করতো। থ্যাংক ইউ রীতি, আজ তুমি না থাকলে আমরা কেউ বেঁচে ফিরতাম না হয়তো। থ্যাঙ্কস তো মেঘের প্রাপ্য, সময় মতো কল না দিলে আমি ওখানে যেতে পারতাম না। তাহলে আমার সাথে ডিল ফাইনাল করতে যে আমেরিকা গেলে? তামিম আমেরিকা ছিল, ওকে ফলো করার জন্য ইচ্ছে করে একটা ডিল করা আর আপনাকে প্রোটেক্ট করা। আমার বোঝা হয়ে গেছে, এবার একটু আড্ডা দিই। টেনশন করতে করতে প্রাণের 12টা বেজে গেছে। আপনাকে টেনশন করতে কে বলেছিল? তুমি বুঝবে কিভাবে? তুমি তো আর পুরোটা বলার আগে আমার মামুনি বলল, হয়েছে, আর টেনশন করতে হবে না। আসল অপরাধীর সাজা তো হয়েই যাবে এবার। এখন আর টেনশন করতে হবে না। মেঘ, তুই একটু চা করে আনতে পারবি? আজ সারাদিন ধরে তোর হাতে চা খুব মিস করেছি। আচ্ছা মা, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এরপর মেঘ রান্না করে গিয়ে সবার জন্য চা নিয়ে আসে। সবাই চা খেতে খেতে আড্ডা দিচ্ছি। আমি বারবার মেঘকে দেখছি, কিছু একটা বলতে চাইছি, কিন্তু সবার সামনে বলতে পারছে না। মেঘ সেটা খুব ভালো করে বুঝতে পারছে। তাই এখান থেকে উঠে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ইচ্ছে করে অনেকগুলো রান্নার আয়োজন শুরু করে। কিছু সময় পর রিদিও চলে গেল। আমার মা রিদিকে অনেক রিকোয়েস্ট করলো খাবার খেয়ে যেতে, কিন্তু রিদি জরুরি কাজে চলে যায়। রাতের খাবার খেয়ে মেঘ আর তান্না ছাদে বসে গল্প করছে। গল্প করতে করতে এক পর্যায়ে তান্না বলে উঠলো, এখন কি করবি, কিছু ভাবলি? হুম, কি সিদ্ধান্ত নিলি? চলে যাব। মেঘ, হ্যাঁ রে, চলে যাব। এগ্রিমেন্টের 1 বছর পার হয়ে গেছে। কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে। আর বিপদ বাড়িয়ে লাভ নেই। মেঘ, তুই একটাবার স্যারের কথা চিন্তা করবি না? ওনার কথা চিন্তা করেই বলছি। আর তাছাড়া এগ্রিমেন্টে এটাই লেখা ছিল 1 বছর পর যে যার রাস্তা বেছে নিবে। আমার খেয়ালই ছিল না আজ 1 বছর পূরণ হতে যাচ্ছে। মেঘ, তুই কি জানিস স্যার তোকে... আমাকে কি? মেঘ, তুই আবারও ভুল করিস না, একটাবার স্যারের সাথে কথা বল। আমার কোনো কিছু বলার নেই। তোর নেই, কিন্তু ওনার থাকতে পারে মেঘ। উনি যা বলার 1 বছর আগেই বলে দিয়েছেন। এখন আর নতুন করে কি বলবেন? তুই একটু এখানেই বসে থাক, আমি আসছি। তান্না উঠে নিচে চলে গেল। মেঘ বিড়বিড় করে কান্নায় ভেঙে পড়ে। একটু পর তান্না মেঘের কাঁধে হাত রেখে পাশে বসে, আর মেঘ বলতে থাকে, কি রে, এসেছিস? হুম। এই কথা বলে তান্না মেঘের হাতে একটা ডায়েরি দিল আর বলল, এটা ধর। কি এটা? দেখতেই পারছিস একটা ডায়েরি। হ্যাঁ তো, এটা দিয়ে কি করব? পড়বি, এটা স্যারের ডায়েরি। স্যারের ডায়েরি আমি পড়তে যাব কেন? তোর এখনো কোনো কিছু অজানা মেঘ, এটা পড়লে অনেক কিছু জানতে পারবি। কিন্তু... কোনো কিন্তু না মেঘ, তুই পড়। হুম। ডায়েরির প্রথমে লেখা ছিল আকাশের মেঘ। মেঘ লেখাটা দেখে কিছুটা অবাক দৃষ্টিতে তান্নার দিকে তাকালো। তান্না ইশারা করে পরের পেজটা উল্টাতে বলে। মেঘ তান্নার কথায় মাথা নেড়ে সায় দেয়। পেজের দ্বিতীয় পাতায় উল্টিয়ে কিছু লেখা ছিল, আমি লাইফে প্রথম দিন অফিসে জয়েন করলাম। কোম্পানিতে জয়েন করার পর জানতে পারলাম আগের ম্যানেজার আঙ্কেলকে চাকরি থেকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন বাতিল করা হয়েছে কেউ কখনো আমাকে জানায়নি, বা আমারও জানার ইচ্ছে হয়নি। আজ প্রথম অফিসে জয়েন করে বুঝতে পারলাম বাপি কতটা প্রেশারের মধ্যে থাকতো। সারাদিন এত এত কাজ করেও বাসায় হাসি মুখে ফিরতো আর আমাদের সাথে আড্ডা দিত। আমার দুঃখ একটাই, বাপিকে বুঝতে আমি দেরি করে ফেলেছি। আগে যদি বুঝে নিতে পারতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি বাপিকে হারাতাম না। একটু একটু করে কোম্পানির সব দায়িত্ব বুঝে নিলাম। নতুন একজন ম্যানেজার নিয়োগ করলাম। দেখতে দেখতে কোম্পানিটা বেশ উন্নত হতে লাগলো। এরপর একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পেপারে দিলাম, নতুন কর্মচারী লাগবে এটা উল্লেখ করে। এরপর কয়েকজনের ভাইবা নিয়ে সিলেক্ট করলাম। আজ আবার নতুন কর্মচারী জয়েনিং করার দিন। নতুন একজন জয়েন করলো, তাও আবার একটা মেয়ে। দেখতে একদম পরীর মতো, টানা টানা চোখ, মায়াবী মুখ, বাঁকা ঠোঁটের হাসি, লাজুক মুখের চাহনি, একদম পরীর মতো দেখতে। যে একবার দেখবে সে প্রেমে পড়ে যাবে। আমারও ঠিক তাই হয়েছে। প্রথম দেখায় মেয়েটাকে আপন ভেবে নিয়েছিলাম, বাট জানতাম না যে মেয়েকে নিয়ে আমার মনের গহীনে অজানা একটা সুখের ঠিকানা গড়ে তুলেছি, সে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে। বাপিকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখে পাগলামিগুলো থামানোর একটা মাধ্যম খুঁজে পেলাম। কিন্তু যেদিন জানতে পারলাম পরীটা অন্য কাউকে ভালোবাসে, সেদিন আবারও খুব কষ্ট অনুভব করলাম। বুকের ভেতর কেমন যেন ব্যথা হতে লাগলো। মামনি আমার কষ্টগুলো মেনে নিতে পারছিল না, বারবার জানতে চাইতো। তাই একদিন মামনিকে সব কিছু বলে দিলাম। মামনি আমাকে সবসময় বোঝাতো, বলতো আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন সে আমার হবেই। আর আমার নিজের ভালোবাসার প্রতিও বিশ্বাস ছিল।
সেই বিশ্বাসটা হয়তো আমাকে বাঁচতে শিখিয়েছিল। এরপর থেকে মেঘ কখন অফিসে আসতো, কখন কি করতো, সব কিছুই নজর রাখতাম। এরকম পাগল ছিলাম আমি ওর জন্য। ও হ্যাঁ, পাগল আমি এখন ওর জন্য। মনের গহীনে আজও আমি ওকে অনুভব করি। কিন্তু সমস্যা তো বাদলো অন্য জায়গায়। এমনটা হবে কখনো ভাবিনি, কল্পনাও করিনি আমি। কি থেকে কি হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, কি করা উচিত মাথায় ঢুকছে না। অবশেষে একজনকে পেলাম হেল্প করার জন্য, যে আমাকে প্রতিটা মুহূর্তে হেল্প করেছে। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, কিন্তু তবুও আমি তাকে ধন্যবাদ দিলাম। তার মাধ্যমে আসল ঘটনা জানতে পারলাম। হ্যাঁ, সে আর কেউ নয়, তানহা। একমাত্র তানহাই আমাকে সাহায্য করেছে। মেঘ তানহার নামটা দেখে মাথা তুলে তানহার দিকে তাকালো, তারপর আবার পড়া শুরু করলো। তানহা বলেছিল মেঘ নাকি তার খুব ভালো বন্ধু, আর তানহার সম্পর্কে সব কিছু জানতো। যাই হোক, আমি মেঘকে ভালোবাসি এটা তানহার মুখে না বললেই তানহা কীভাবে যেন বুঝে গেল। আর তখন তানহা আমাকে এটা বললো মেঘ নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে। বেশ কিছুদিন পর জানতে পারলাম মেঘ যে ছেলেটাকে ভালোবাসে, সেই ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে, তা ওকে না জানি। খবরটা শুনে খুব কষ্ট হয়েছে ওর, যা আমি অনুভব করতাম। কাউকে কতটা ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো সহ্য করা যায় না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর জানি বলেই ওকে সুখী দেখতে চেয়েছিলাম। কিন্তু খটকা একটা জায়গায়, মেঘ যে আমাকে ভালোবাসে না। দেখতে দেখতে কয়েকটা মাসও কেটে যায়। আজ ওকে খুব কান্না করতে দেখলাম। কিন্তু এভাবে মেঘ কেন কান্না করলো? মেঘ কি এখনও ভালোবাসা মানুষের জন্য রাত জেগে কান্না করে? মেঘের কান্নার কারণ জানতে তানহাকে পাঠাই। তারপর তানহার কাছ থেকে জানতে পারি ওর কান্নার কারণটা কি। মেঘের মায়ের হার্টের ফুটো অপারেশন করতে অনেক টাকা দরকার। মেঘ একা সব কিছু সামলাতে পারবে না, তাই কান্নায় ভেঙে পড়ে। সত্যিই তো কি করার থাকতে পারে ওর? ভালোবাসার মানুষকে হারিয়ে শত কষ্ট বুকে নিয়ে অফিসের সব কাজ সামলে নিত। আমি সবসময়কে ইচ্ছে করে বেশি কাজ দিতাম, সারাক্ষণ কাজের মাঝে ডুবিয়ে রাখতাম, যাতে করে সে স্বাভাবিক হতে পারে। আমি জানতাম ওর মায়ের অপারেশনের জন্য টাকাগুলো কাজ ছাড়া দিলে ধান হিসাবে দেখবে, ভাববে আমি তাকে করুণা করছি। কিন্তু সত্যি তো, এটা আমি এর মুখে একটুখানি হাসি ছোঁয়া দেখতে চাই। তখন ভাবলাম ওকে টাকাগুলো আমি দেবো, কিন্তু টাকাগুলো এমনি এমনি দেবো না। কি করবো এসব কথা ভাবতে লাগলাম। এরপর যখন ওকে বিয়ের কথা বলতে যাব, তখন ওর প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যায়, আর সে আমায় তার মনের কথাগুলো বলে। বেচারা অন্য দেশে গিয়ে নাকি অনুভব করছে সে তার ভালোবাসা মানুষটাকে কতটা ভালোবাসে, তাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেশে ফিরে এসছে। আমিও খুব বোকা, সহজে ওর কথাগুলো বিশ্বাস করে নিলাম। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, তাই আমি ওকে বলে দিলাম যে আমি তাকে বিয়ে করব, আর সেটা আজকেই। তখনই সে মেঘকে মারার হুমকি দেয় আর অনেকভাবে ব্ল্যাকমেল করতে থাকে। একটা সময় আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম, আর সিদ্ধান্ত এটাই যে মেঘকে বিয়ে করে যদি ওর মনে 1 বছরের মধ্যে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলে সে আমার, নয়তো তাকে আর অতীতের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপর বাধ্য হয়ে তাকে আমার বাসায় চুক্তির বউ করে আনি। আমি চাইনি ওকে কষ্ট দিতে, কিন্তু আমি যে খুব অসহায় ছিলাম, এই মুহূর্তে তার মাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য। এরপর মেঘকে বউ করে নিয়ে আনলাম ঘরে, কিন্তু ওর মন থেকে ওর ভালোবাসার মানুষকে মুছে দিতে পারলাম না। ও একটা মিথ্যা মায়াজালে বন্দী ছিল, সেটা বোঝাতে পারলাম না। আজ ওর জীবন থেকে সবচেয়ে কাছের মানুষ হারিয়ে গেল। ওর মা ওকে এভাবে চলে যাবে আমি বা বাসার কেউ কল্পনা করিনি। সেদিন ওর কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না। ইচ্ছে করছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, মেঘকে কষ্ট দিও না আল্লাহ, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। সেদিন ওকে অনেক কষ্ট করে বোঝাই, মাকে হারিয়ে কেমন যেন হয়ে গেছে মেয়েটা। এরপর অনেক কষ্টের বিনিময়ে মেঘকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলাম। আজ ওকে ছেড়ে 3 মাসের জন্য আমেরিকা যাব। জানি না এই 3টে মাস আমার কিভাবে কাটবে, শুধু জানি আমি আমার মায়াবতীকে খুব মিস করব। এরপর আর কিচ্ছু লেখা নেই। এরপর মেঘ কয়েকটা পেজ উল্টে দেখলো আরও কিছু লেখা। আজ দেশে ফিরলাম, 3 মাসের কাজ 2 মাসে শেষ করলাম। একটা ডিল ফাইনাল করতে যাওয়া বাসায় এসে মেঘকে সারপ্রাইজ দিয়ে ভেবেছিলাম, কিন্তু মেঘ যে আমার জন্য বিরাট সারপ্রাইজ রাখবে আমার জানা ছিল না। আজ 3 বছর পর মামনিকে হাঁটতে দেখেছি, আর সেটা শুধু মেঘের জন্য। দেশে ফিরে বারবার মেঘকে বলতে চেয়েছি, মেঘ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোথায় যেন একটা বাধা আমাকে আটকে দিত। এই একটা শক্তির জন্য মেঘকে সত্যি কথাটা বলতে পারছি না। কি যে কষ্ট লাগে, না বলা কথাগুলো চেপে রাখা, সেটা শুধু আমিই জানি। আজ আমার জন্মদিনে মেঘ আমার জন্য যে আয়োজন করলো, প্রথমে একটু কষ্ট লাগলো। ওর কথাগুলো শুনে নিজেকে খুব সুখী মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ একমাত্র আমি। কিন্তু ওর কথা দ্বারা এটা বুঝতে পারলাম ওর এই বন্ধন থেকে মুক্তি হওয়ার ইচ্ছে। হয়তো মেঘ পারিনি আমাকে ভালোবাসতে, কিন্তু ওকে জানে সে যদি এই বন্ধন ছেড়ে চলে যায়, পরের দিন আমি মারা যাব। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি কি করবো এখন? মেঘ পেজ উল্টাচ্ছে, কিন্তু তাতে আর কিচ্ছু লেখা নেই। মেঘ ডায়েরিটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, কেন এত ভালোবাসলেন উনি আমাকে? আমি যে তামিমের জন্য ওনাকে মেনে নিতে পারতাম না। বারবার মনে হতো আমি তামিমকে ঠকাচ্ছি, কিন্তু তামিম আমাকে এইভাবে ঠকাবে আমি কল্পনাও করিনি।
আমি এটাও জানতাম না তামিম অন্য কাউকে বিয়ে করে আমার থেকে দূরে সরে গেছে, অথচ আমি কিনা তামিমকে ভালোবেসে এসেছি। একটাবার তো জানলি। উনি এখন কোথায়? জানি না, রুমে দেখিনি। মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায়। তারপর ডায়েরিটা রুমে রেখে মায়ের কাছে গেল। মেঘ মায়ের রুমে গিয়ে বলতে লাগলো, মা, ওনাকে দেখেছেন? গাড়ি নিয়ে কোথায় যেন গেল, কিন্তু এখনো ফিরছে না কেন? মা, আপনাকেও কিছু বলে যায়নি, আমাকেও কিছু বলে যায়নি, তাহলে কোথায় গেল উনি? মেঘ আমার ফোনে বারবার ফোন দিচ্ছে, বাট বন্ধ। এত রাতে লোকটা গেল কোথায়, এসবই ভাবছিল। এরপর মেঘ বলল, আমি এখন কিভাবে খুঁজবো, কোথায় পাবো ওনাকে? মেঘ টেনশনে পড়ে গেছে, কি করবে এটা ভেবে। তানহা মেঘকে বোঝানোর চেষ্টা করছে টেনশন না করার জন্য, কিন্তু টেনশন কি বলে হয়, টেনশন তো নিজের অজান্তেই আসে। এরপর মেঘ বলল, তানহা, আমার খুব ভয় হচ্ছে, উনি বাসায় আসছে না কেন? মেঘ, তুই এত চিন্তা করিস না, একটু পর চলে আসবে। কাজ পড়ে গেছে হয়তো, তাই বেরিয়ে গেছে। তুই এত টেনশন নিস না। এত রাতে কিসের কাজ থাকতে পারে? রাত 11টা বাজে তানহা, আর কি একবারও মাথায় যায় না কেন এভাবে বাসার সবাইকে চিন্তায় রেখে বাইরে গেল? এমন কেন উনি? মেঘ কপালে হাত দিয়ে টেবিলের সাথে কোণে লাগিয়ে বসে আছে। একটু পর কলিং বেলের আওয়াজ। মেঘ তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। আমাকে দেখে একটু রাগী লোক নিয়ে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকালো। আমি একটু ভয় পেয়ে যাই। মেঘকে এভাবে দেখে একটু ভয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এভাবে তাকিয়েছো কেন? সরে দাঁড়াও, ভিতরে যাব। এতক্ষণ কোথায় ছিলেন? তোমাকে সবকিছু বলতে বাধ্য নই। কি? আমি কিছু না বলে মেঘের হাত আলতো করে ধরে সামন থেকে সরিয়ে ভিতরে যাই। তারপর তানহার কাছে গিয়ে কিছু একটা বললাম। এরপর তানহা তাড়াতাড়ি মেঘের কাছে গিয়ে খাবার আনতে বলে। মেঘ, ক্ষুধা লাগছে, খাবার রেডি করবি, আয়। উফ তানহা, আগে জানতে দে না উনি কোথায় ছিলেন এতক্ষণ। ধুর, সেটা পরে জানলেও হবে। আমার ক্ষুধা লাগছে, আগে খাবার দিবি, আয় দোস্ত। এই মেয়ের শুধু খাওয়ার জ্বালা। মেঘ রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। তারপর সবাইকে খাবার খেতে দিয়ে নিজেও খাবার খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমে চলে গেল। রুমে গিয়ে মেঘ তো পুরো অবাক, কারণ টেবিলের উপর একটা কাগজ রাখা ছিল। আর সারা রুম খুঁজেও মেঘ আমাকে পেল না। মেঘ পেপারটা হাতে নিয়ে দেখতে লাগলো আর নিজে নিজে বলতে শুরু করলো, এটা কি করলেন? উনি এটা কেন করলেন? খুব শখ আমাকে ডিভোর্স দেওয়ার, তাই না? আজকে দেখবো আমি কিভাবে আমাকে ডিভোর্স দেয়। এই বুঝি ওনার ভালোবাসা? 1 বছরের সব অনুভূতি শেষ হয়ে গেল, এই জন্য তখন বাইরে গেছিল। শয়তান বানর হনুমান কোথাকার, কোথায় গেল এখন? এই ডিভোর্স পেপারের 12টা আমি বাজাচ্ছি। এই কথাটা বলে মেঘ রান্নাঘরে গিয়ে দেশলাই আনে। তারপর পেপারটা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে। পেপারটা পুড়ে ছাই হয়ে গেছে। মেঘ এক হাত দিয়ে অন্য হাতে তালি বাজিয়ে বলতে থাকে, এবার দেখবো আকাশ চৌধুরী আমাকে ডিভোর্স দেন কিভাবে। কিন্তু বজ্জাতটা গেল কই? ড্রয়িং রুমে দেখলাম না, তানহার সাথে আড্ডা দিতে গেল নাকি, দেখি তো। এই কথা বলে মেঘ তান্নার রুমে চলে গেল। গিয়ে দেখে তান্নার রুমের দরজা লক করা, তার মানে তান্না ঘুমিয়ে আছে। এরপর মায়ের রুমে গিয়ে দেখে মাও ঘুমাচ্ছে। বাকি রইল একটা জায়গা, ছাদে নয়তো। এরপর মেঘ নিজে নিজেই বলল, এত রাতে উনি ছাদে যাবে কেন? ধুর, এত ভেবে কাজ নেই, গিয়ে দেখে আসি। মেঘ ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখে পুরো ছাদটা জুড়ে মোমবাতি লাগানো। মোমবাতি জ্বালানো দেখে মেঘ নিজে নিজে বলল, এমা, ওনাকে আবার ভূতে ধরলো নাকি? এভাবে কেউ ছাদের ওপর মোমবাতি জ্বালায় নাকি? কিন্তু উনি গেলেন কোথায়? মেঘ ঘুরে ঘুরে চাঁদের চারপাশে দেখছে। চারপাশে মোমবাতির আলোয় ভরে উঠেছে। হঠাৎ মেঘের মনে হলো কেউ ওকে পিছন দিকে জড়িয়ে ধরেছে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন মেঘ পালাতে না পারে। আমার এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, এইসবের মানে কি? বুঝলে কিভাবে আমি এসেছি? মন বলছিল। আর কি বলে শুনি? আমার মাথা বলে, এইভাবে সারা ছাদে জুড়ে মোমবাতি কেন? কেন মানে? আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, তাই। ঘোড়ার ডিম, কিসের বিবাহ বার্ষিকী? দিন শেষ হয়ে রাত পার হয়ে যাচ্ছে, আর ওনার মাথায় এখন বুদ্ধি এসেছে আজ নাকি বিবাহ বার্ষিকী। বললেই হলো, এখনো 5 মিনিট বাকি আছে। তাতে কি হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। ধুর, ছাড়েন তো। মেঘ জোরে ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। তখন আমি মেঘকে বললাম, এটা কি হলো? আজ আমাদের অ্যানিভার্সারি, আর তুমি কি এইভাবে রিয়েক্ট করছো? অ্যানিভার্সারি? হ্যাঁ, অ্যানিভার্সারি। একটা নকল বিয়ের 1 বছর পূর্ণ হলো, যে বিয়ের কোনো মানে নেই, নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। আর সেই বিয়ের উপলক্ষে এসব, তাই তো? কি দরকার আছে এসবের? মেঘ, ঠিকই বলছি। আপনি যা ভাববেন, যা চাইবেন তাই হবে। একবারও অন্যের ইচ্ছার মূল্য দিবেন না, একবারও বুঝবেন না
আমি কি চাই, আমার মন কি চায়? একবারও জানতে চেয়েছেন আমার মনে কি আছে? আমি মেঘের কথা শুনে চুপ করে রইলাম, কোনো কথা বলছি না। মেঘ আবার বলে উঠলো, ডিভোর্স দিবেন তাই তো? ঠিক আছে, আপনার ইচ্ছাতেই সব হবে। এই বিয়েটা যখন আপনার ইচ্ছাই হয়েছে, ডিভোর্সটাও আপনার ইচ্ছাই হবে। আমি মেঘের সামনে গিয়ে আমার 2 হাত তার কাঁধে রাখি আর বলি, মেঘ আমার কথা শোনো। কি আর শুনবো, সব কথাই তো শুনি আপনার। আজও শুনবো ভাবছেন কিভাবে আপনি ডিভোর্স পেপার রেডি করে আনলেন? একবারের জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি? আমি কি এতটাই খারাপ? আমার কথা বলার মতো, প্রকাশ করার কি কোনো ইচ্ছা নেই, কোনো দাম নেই আমার? মেঘ এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। আমি কি করব না করব বুঝতে পারছি না। মেঘ যে ভীষণ রেগে আছে এটা আমি ঠিকই বুঝতে পারছি। অন্যকে অভিমানও জমে আছে অনেক। সত্যিই তো, আমি কিভাবে ভুলটা করলাম? মেঘকে না জানি ডিভোর্স পেপারটা আনা উচিত হয়নি। একটা বারের জন্য মেঘকে জানাতে পারতাম। আমি কি করব না করব বুঝতে না পেরে হুট করে মেঘকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পর শিখে দিলাম আর বললাম, আই এম সরি মেঘ, খুব বড় একটা ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না লক্ষ্মীটি, প্লিজ কেঁদো না। আমার কথা শুনে মেঘের কান্না আরও দ্বিগুণ বেড়ে গেল। মেঘ খুব কান্না করছে, আমার শার্টের পিছনে খামছে ধরে। অনেকটা সময় পর মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি আসে আর আমাকে বলতে থাকে, এই বিয়ের তো কোনো মানে নেই, তাই তো বলছি কি আমাদের ডিভোর্স হয়ে যাক। আপনি তো ডিভোর্স পেপার রেডি করে আনলেন, তাই আর দেরি করা ঠিক হবে না। 12টা অলরেডি বেজে গেছে, আর 1 বছর চুক্তির সময়ও শেষ। মেঘের কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসব কি বলছে মেঘ? আমি মেঘকে বুক থেকে সরিয়ে নেই। এরপর মেঘের হাতে হাত রেখে বললাম, তুমি সব কি বলছো? হ্যাঁ ঠিকই তো বলছি, আমি কালকে সকালেই চলে যাব, শুধু আজকের রাতটা এখানে। মেঘ, স্টপ দিস ননসেন্স। আমার দমকে মেঘ অনেকটা ভয় পেয়ে কেঁপে ওঠে। এক হাত দিয়ে শাড়ির আঁচল আঙ্গুলের সাথে পেঁচাচ্ছে, অন্য হাতে শাড়িটা ধরে আছে, ভয়ে কোনো কথা বলছে না। আমি আবার বললাম, ভালোবাসি দূরে থাকার জন্য নয় মেঘ। এটা ঠিক যে তোমাকে এরকম জোর করে বিয়ে করেছি। আমি তখন অসহায় ছিলাম, তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না আমার কাছে। তবুও তোমার মতামত নেওয়ার দরকার ছিল। আর এখন যেহেতু মতামতের কথা উঠলো, তো ঠিক আছে, তুমি যেতে চাইলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। তোমার ইচ্ছার মূল্য আমি দেব। তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দেব, সব করতে রাজি আছি আমি। কিন্তু প্লিজ আমাকে ভুলে যেতে বলো না। এই কাজটা আমি করতে পারবো না মেঘ, কোনোদিনও না। আমি কথাগুলো বলে ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। যে আমি চলে যাব, ঠিক তখনই মেঘ আমার হাতটা ধরে আমাকে আটকায়। আমি মেঘের দিকে ঘুরে থেকে অবাক হয়ে গেলাম। এ কি, মেঘ তো কান্না করছে। মেঘের কান্না দেখে বললাম, কি হলো, এখনো কান্না করছো কেন? বলছি তো তোমার ইচ্ছের মূল্য আমি দেব। আমি ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে আসছি, তুমি সাইন। পুরোটা বলার আগে মেঘ বলল, আর একবার ডিভোর্সের কথা উঠলে মাথা ফাটিয়ে দিব। এখন তো তোমার ইচ্ছে। আমি কি একবারও বলেছিলাম আমার ডিভোর্স চাই? আমি কি একবারও বলেছিলাম আমার আপনার কাছ থেকে দূরে থাকতে চাই? আমি কি একবারও বলেছিলাম আমি আপনাকে ঘৃণা করি? সবসময় নিজের যা ভালো মনে হলো তাই করলেন, আবার এখন বলছেন ডিভোর্স দিবেন। ডিভোর্স কি এত সহজ নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দিব? মানে? মানে খুব সোজা, আমি ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। কি, কখন করলে এটা? কেন খুশি হননি? ওটা পুড়িয়ে দিলে কেন? পোড়ালাম কেন আবার? আমার ইচ্ছে হয়েছে তাই পুড়িয়ে ফেলেছি। তোমার ইচ্ছে হলো ওটা পোড়াবে কেন, আমাকে জানাবে না? বেশ করেছি, আমি আবার আনবো। আমি আবারও পুড়িয়ে ফেলবো। তবু আমি আবার আনবো। আমি তবুও ওটা পোড়াবো। কেন পোড়াবে? ভালোবাসি তাই। মেঘ, মেঘ নিজে থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমিও নিজের 2 হাত দিয়ে মেঘকে নিজের বাহু ধরে জড়ে নিই। এরপর মেঘ বলতে শুরু করে, জানেন, তামিম যখন আমাকে ছেড়ে গেছিল খুব কষ্ট পেয়েছিলাম। জানতাম না তামিম এতটা খারাপ মনের মানুষ। যেদিন তানহা বলল তামিম প্রতারক, বিশ্বাস হয়নি তানহার কথাগুলো। কিন্তু যেদিন জানতে পারলাম তামিমের বাবা আপনাকে মেরে ফেলার জন্য বারবার চেষ্টা করেও মারতে পারছে না, তখন নিজের অজান্তেই মনের ভিতর ঝড় বইতে শুরু করে। মাকে হারিয়েছি, এখন যদি আপনাকে হারাই তাহলে আমি কিভাবে বাঁচবো বলতে পারেন? মাকে জিজ্ঞেস করে অনেক কষ্টে ম্যানেজার আঙ্কেলের বাসার ঠিকানা জোগাড় করি। তারপর জানতে পারলাম ম্যানেজার আঙ্কেলের ছেলে হলো তামিম। তামিম তার বাবার সাথে তাল মিলিয়ে আপনাকে মেরে ফেলতে চায়। যখন ইচ্ছে করছিল নিজের হাতে তামিমকে মেরে ফেলি। যেই তামিম আপনাকে মেরে ফেলতে চায় তার সাথেই হাত মিলিয়ে আপনি আমাকে চুক্তির বউ করে আনলেন।
জানেন, তামিমকে বলতে শুরু করেছিলাম, কিন্তু আপনার দেওয়া চুক্তি দেখে আবারও মনের ভিতর কষ্টের পাহাড় গড়ে ওঠে। অফিসে একটা মেয়ে জব করে, চুপি চুপি তাকে দেখে ভালোবেসে ফেললেন, আবার মিথ্যা চুক্তি দিয়ে বিয়েও করলেন। একটিবার বলতে পারলেন না তাকে আপনি ভালোবাসেন, বলতে পারলেন না মেঘ আমি তোমাকে ভালোবাসি। কেন বলেননি সত্যিটা আমাকে? আমি কি পারতাম সত্যিটা জেনেও আপনার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে? পারতাম এই বন্ধন ভেঙে দিতে? মেঘ সরি, আর জীবনে এমন কথা মুখে আনবো না, কোনোদিনই তোমাকে দূরে যেতে দেবো না। এই চুক্তিটা যদি সত্যি হতো, যদি এমন হতো আপনার কাছ থেকে আলাদা হতে হতো, তাহলে আমি মরেই। পুরোটা বলার আগেই আমি মেঘের ঠোঁটে হাত দিয়ে আটকাই আর বলতে থাকি, এইসব বলবে না, চুক্তিটা সত্য হোক বা মিথ্যা, এই চুক্তির মাধ্যমে আমি তোমাকে বউ করে পেয়েছি। মেঘ, প্রতিটা মুহূর্ত মনে হতো 1 বছরে তুমি আমাকে ভালোবাসবে নাকি ছেড়ে চলে যাবে। যদি আমাকে নিয়ে তোমার মনে ভালোবাসার জন্ম না হতো, তাহলে জানি না আমি কি করতাম। এবার মেঘ আমাকে জড়িয়ে ধরলো। এরপর মেঘ পা থেকে জুতো খুলে আমার পায়ের উপর পা তুলে দিয়ে একদম কাছে চলে এলো। মেঘের নিঃশ্বাসের প্রতিটি ছোঁয়া আমার মুখে গিয়ে লাগছে। আমি যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছি, সে এক অনুভূতি কাজ করছে। এরপর আমি মেঘের কোমরে 2 হাত দিয়ে টেনে মেঘকে আরও কাছে নিয়ে নিই। সবসময় ভালোবাসি কথাটা বলার প্রয়োজন হয় না, ভালোবাসা মানুষের প্রতিটা ছোঁয়ায় ভালোবাসি বলে যায়। অন্যদিকে মেঘ 2 চোখ দিয়ে আমাকে মন ভরে দেখছে, এক গভীর দৃষ্টি দিয়ে। মেঘ আমার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। এই ঠিকানা ছেড়ে মেঘের চলে যাওয়ার শক্তি নেই। মেঘ চায় না আজে মায়া কাটাতে, মেঘ চায় নিজেকে আজ আমার মাঝে বিলীন করে দিতে। আমি একটু একটু করে মেঘকে আমার সাথে মিশিয়ে নিচ্ছি। মেঘ বুঝতে পারে আমি তার ঠোঁটের স্পর্শ নিতে একদম কাছে চলে এসেছি। মেঘের ঠোঁট দুটো কাঁপতে শুরু করলো। আমি মেঘের ঠোঁটে কিস করতেই মেঘ চোখ দুটো বন্ধ করে নেয়। এক হাত দিয়ে মেঘ আমার চুলগুলো শক্ত করে ধরে আছে, অন্য হাত দিয়ে আমার পিঠে খামচে ধরে রাখলো। আমি আজ মেঘের ঠোঁটে নিজেকে ডুবিয়ে দিচ্ছি। প্রায় মিনিট 2 পর আমি মেঘকে ছেড়ে দেই। মেঘ নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি মেঘের 2 গালে হাত দিয়ে মুখ উঁচু করে কপালে ভালোবাসার পরশিকে দিয়ে কোলে তুলে নিলাম। আমার এমন কাণ্ড দেখে মেঘ বলে উঠল, আরে আরে করছেনটা কি? কেন দেখতে পারছো না আমি আমার বউকে কোলে তুলে নিলাম? ছি, এভাবে কোলে নিতে লজ্জা করে না আপনার? আমার বউকে আমি কোলে নিছি, লজ্জা করবে কেন? যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না পাগলি, আর দেখলে দেখুক, আমি কোনো কিছুই ভয় করি না। আমি কি অন্যের বউকে কোলে নিছি নাকি? নিজের বউকে নিছি। এবার মেঘ 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে লজ্জায় বুকে মুখ লুকায়। আমি মেঘকে কোলে করে রুমে নিয়ে আসলাম। মেঘ লজ্জায় চোখ মিলে তাকাতেও পারছে না। এরপর কি হয়েছে আর বলা যাবে না। অবিবাহিত পুরুষ জানবেই বা কিভাবে? বিয়ে করে না হয় আপনারা জানবেন। বাকিটা তো ইতিহাস হয়ে গেছে, সেটা আপনাদের অজানাই থাক। আর আপনারও আজব, অন্যের এগুলো শুনতে বা দেখতে নেই, বুঝলেন? সকালবেলা মেঘের ঘুম ভাঙতে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি, আর মেঘ আমার কলার চেপে ধরে আছে। আমার এমন তাকিয়ে থাকা দেখে মেঘ আমাকে রেখে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই আমি মেঘের হাত ধরে আটকে নেই। মেঘ নিজের হাত ছাড়াতে চেষ্টা করছে, বাট পারছে না। এরপর আমি মেঘকে বললাম, গুড মর্নিং তো বলে যাও। প্লিজ হাত ছাড়ুন, সবাই ঘুম থেকে উঠে গেছে, রান্না করতে হবে, আর তাছাড়া কেউ দেখে ফেলবে তো। না, ছাড়বো না। এরপর আমি নিজেই উঠে দাঁড়াই। এরপর পিছন থেকে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে মুখ গুঁজে দিই। মেঘ বাধ্য হয়ে আমার দিকে ঘুরে আমার কপালে চুমু দেয়। এরপর আমি নিজে থেকে মেঘকে ছেড়ে দেই। মেঘ একদম ওয়াশরুমে ঢুকে পড়ে। ঠিক তখন আমি বললাম, সময় আমারও আসবে, তখন দেখে নিব। এরপর সবাই একসাথে খাবার টেবিলে নাস্তা করতে যাই। নাস্তা টেবিলে সবাই বসে আছে। একটু পর আমার দিকে তাকিয়ে মেঘ আর টানা হাসতে শুরু করে। ওদের হাসি দেখে আমি বললাম, ওইভাবে হাসছো কেন? কই কিছু না তো। মেঘ উঠে আমার কাছে আসে, তারপর শাড়ির আঁচল দিয়ে আমার কপালে লেগে থাকা লিপস্টিকগুলো মুছে দেয়। আমার মা কোনো কথা না বলে মুসকে মুসকে এসে নিজে নিজে খেতে শুরু করেন। এদিকে তানহা এসে যাচ্ছে। তানহার হাসি দেখে মেঘ বলল, তানহা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর বেলায় দেখবো কি করিস তুই। ধুর বাবা, দেখবি কিভাবে? তোকে তো আমার বিয়েতে ইনভাইটই করব না, শুধু 2 জনকে করব, আর সেটা হলো স্যার আর আন্টি, তাই না গো আন্টি? তানহার এই কথাগুলো শুনে আমি আর আমার মা দুজনে হেসে উঠলাম। মেঘ এবার একটু রেগে গিয়ে বলল, আমাকে দাওয়াত দিবি না? না, দেব না। তুই তো আমার একমাত্র শত্রু, আর শত্রুকে কেউ বিপদ বাড়াতে ডাকে নাকি? আমি তোর শত্রু তাই না? হ্যাঁ, তুই আমার একমাত্র শত্রু। বের হওয়া যা এক্ষুনি। ওই, এটা তোর বাসা নয়, এটা আমার বেস্টুর বাসা। কে তোর বেস্টু? কেন, তুই জানিস না আমার বেস্টুর নাম কাশফিয়া হাসান মেঘ, ওরূপে মিসেস আকাশ মাহমুদ। তবে রে, আজ তোকে আমি। মেঘ তানহার পিছনে ছুটছে। দুজনে সারা ঘর ছোটাছুটি করলো।
একসময় তান্না এসে আমার পিছনে দাঁড়ায়। ঠিক তখনই মেঘ বলল, বেঁচে গেলি ডাইনি। স্যার, থুক্কু দুলা ভাই বলি আজ থেকে। দেখেন না আপনার বউটা কি শয়তান, নিজের বান্ধবীকে কেউ এভাবে দৌড়ানি দেয় বলেন? মেঘ এবার একটু থামো, বেচারে হাঁপিয়ে গেছে, আর ছোটাছুটি করতে পারবে না। আপনিও ওর দলে? ঠিক আছে, আমিও দেখব। কি দেখবে তুমি? আপনাকে দেখে নেব। 1 বছর ধরে তো দেখছোই, আর কি দেখবে? ধুর ছাই, ভাল লাগে না। কথাটা বলে মেঘ রাগ করে সোফায় গিয়ে বসে। কারোর সাথে কথা বলছে না মেঘ। তানহার রাগ ভাঙানোর জন্য মেঘের পাশে গিয়ে বসে। মেঘ নিজের পা দুটো সোফায় তুলে 2 হাত দিয়ে পা ধরে নাচিয়ে যাচ্ছে। তানহা মেঘের কাছে গিয়ে বলল, মেঘ বলছে কি আমার বিয়েতে তুই 1 সপ্তাহ আগেই যাস, তোকে ছাড়া তো আমি কোণেই সাজতে পারবো না রে। তুই কে রে? তোর বিয়েতে আমি কেন যাব? প্লিজ রাগ করিস না, আমি তোর সাথে ফান করছি। হ্যাঁ করবি তো, মাও ছেড়ে চলে গেছে স্বার্থপরের মতো। তুইও যা এখন, আমার কাউকে লাগবে না, সবাই চলে যাও সবাই। মেঘ আই এম সরি, আমি ওভাবে বলিনি, কেন ভুল বুঝছিস? মেয়ে বলে কি? আমি আবার কখন মারলাম? মেঘ চুপ করে আছে, কোনো কথা বলছে না। মামনি আবার বলতে লাগলো, আমি কি তোর মা নই? আমাকে তুই পর করে দিবি? তোর জন্যই আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি, আর তুই কিনা বললি তোর মা তোকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি তোর কি হই মেঘা? মা, তাহলে কিভাবে বললি আমি স্বার্থপর? সরি মা। হয়েছে, আজ সরি বলা লাগবে না। আমার তো তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল। আমার ছেলের বোকামির জন্য না আবার তোকে হারিয়ে বসে, এমন এমন কাজ করে যার জন্য কষ্ট পায়। মেঘ মাথা উঁচু করে আমার দিকে তাকায়। মেঘ মাথা উঁচু করে তাকায় আমার দিকে। আমি মেঘের দিকে তাকাতেই মেঘ ভেঁচকি দিয়ে মায়ের বুকে মাথা রাখে আর বলতে থাকে, মা, আমাদের মাঝে ওই পাজি ছেলেটাকে টানবেন না তো। কত বড় সাহস ওর! ও আমাকে এগ্রিমেন্টে সই করিয়ে বিয়ে করে, আবার নিজেই কষ্ট পায়। কি বুদ্ধি ওনার! মা আর মেয়ে মিলে আমাকে এখন পচানি দেবে। তা না, দেখছো তোমার বান্ধবী কত বড় স্বার্থপর? আমার মাকে নিজের মা বানিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। হ্যাঁ তাই তো। মেঘ তুই এত শয়তান কেন? এই রানী, তুই আসবি না মামের মাঝে। উনি আমার মা আর আমি কারো না, বুঝলি? ঝগড়া থামাও, আমি দুজনেরই মা। হয়েছে, এবার শান্তি। আমার মা মেঘ আর আমাকে 2 হাতে জড়িয়ে ধরেন। অন্যদিকে তানহা আমাদের খুশি দেখে কান্না আটকাতে পারলো না। এরপর তানহা পেছনে ঘুরে চোখে জলটা মুছে মেঘের দিকে তাকালো। ঠিক তখন আমি বললাম, ভেবো না তানহা, মেঘের এখানে কোনো অযত্ন হবে না। ও জীবনটাকে সুখ দিয়ে ভরিয়ে দেবো আমি। আমার সেই বিশ্বাস আছে স্যার, সেই কারণে তো মেঘের সব তথ্য আমি আপনাকে দিয়ে সাহায্য করতে পেরেছি। আমার এটা মনে হয়েছিল যে ওর মায়ের পরে যদি কেউ বুঝে সেটা আপনি। থ্যাঙ্কস এ লট। আজ তোমার কারণে মেঘ আমার হয়েছে। থ্যাঙ্কস না দিয়ে আমাকে এমন কাউকে খুঁজে দিন না, তাহলেই তো হয়। ভাবিস না, তোর জন্য আমি এমন একজনকে সিলেক্ট করব, সে সারা জীবন তোকে চালাবে। সত্যি তুই আমার শত্রু। এইভাবে কাটতে থাকে আমারও মেঘের দিনগুলো। অবশেষে মেঘ চুক্তির বউ থেকে আমার সত্যিকারের বউ হয়ে উঠলো। আমাদের সংসার এমন খুনসুটি লেগেই থাকুক, হাসি খুশির আনন্দে ভরে উঠুক আমাদের মিষ্টি মধুর সংসার। ভালোবাসার জোর থাকলে সম্পর্ক যেমনই হোক, একদিন না একদিন তা পূর্ণতা পাবেই। অনেক কষ্ট আর ত্যাগের বিনিময়ে মেঘ সত্যিকারের ভালোবাসার সন্ধান পেল এবং তার ভালোবাসার মায়াবতীকে। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সত্যিকারের ভালোবাসা থাকুক যুগ থেকে যুগান্তর। দীর্ঘ 4টা বছর পর আমার আর মেঘের খোলা আলোকিত করে এক কন্যা সন্তানের আগমন হয়। বেশ ভালোই কাটছে আমাদের দিনগুলো। মেঘের নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে মেঘলা। আমার মা তার নাতনির সাথে বেশ হাসি খুশি সময় কাটায়। আমি ব্যবসা বাণিজ্য খুব ভালো করে করতে থাকি। সব কিছুর মাঝে প্রতি শনিবার এলেই মেঘ ও তার পিচ্ছি পরি মামনিটাকে নিয়ে ঘুরতে বের হই। এইভাবেই আমাদের দিনকাল কাটতে থাকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। আল্লাহ হাফেজ।